দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, আগের দিন কার কি ডাউটস আছে একটু বলে নাও। আগের দিনের ক্লাসের কারো কি কোনো ডাউটস আছে সেটা আগে বলে নাও। আমরা আগের দিনে ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে শেষ করেছিলাম, তার সাথে সাথে কিছু কিছু প্রবলেম টবলেম দিয়েছিলাম। আমার বলেছে হবে না তো, এটা অনেক খুঁজতে হবে তোমাকে। লাগবে না তো, ওই ইন্টিগ্রেশনটাকে খোঁজো। হ্যাঁ, সিরিজ ফর্মই থাকবে। যে কটা প্রবলেমই শেষে দেওয়া ছিল সব কটা প্রবলেমই ইনভলভ। তোমাকে কিন্তু মানে তুমি যে করতে পারছো না সেটা ফিল করতে, তুমি যেমন এটা করতে পারছো না সেটা ফিল করেছো। আচ্ছা, আগের দিনে আমাদের যেন জেভিয়ার্সের ওর নামটা কি, হুম, ও বলছিল যে যেটা প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে ডিরেক্টলি যখন ভিন ডিসপ্লেসমেন্ট ল করছি সেটা করতে অসুবিধা হচ্ছে। হুম, তাহলে এই যে অ্যাকচুয়ালি যে প্রবলেমগুলো করতে অসুবিধা হচ্ছে সেটা তো ফিল করতে হবে। হ্যাঁ, সেখানে সবাই চেষ্টাটা না করলে তুমি বুঝতেই পারবে না যে এই প্রবলেমটা কঠিন বা করতে অসুবিধা হয়। সবাই কি চেষ্টা করেছে প্রত্যেকটা প্রবলেম? নিজে না পারলে আমি আমার বইটাকে ফলো করতে বলেছি, আমার বইটা ফলো করে দেখো, যেটা করে দেওয়া আছে সেটা তুমি কতটা বুঝতে পারছো কি পারছো না। সেটাও যখন পারবে না তখন তো আমি অবশ্যই আছি করে দেওয়ার জন্য। তাদেরকে আরেকদিন সময় দেবো ওই প্রবলেমগুলো সব কটা ভালো করে দেখার জন্য। প্রবলেমই কিন্তু ইনভলভ, তুমি অর্ডিনারি বইও খুঁজে পাবে না। হ্যাঁ, খুব স্পেশাল কিছু বই টই না বলে দিলে তুমি বইও খুঁজে পাবে না, তাহলে ওইগুলো তো প্রপারলি করতে হবে। অঙ্ক চেষ্টা করেছি আগের দিনের প্রবলেমগুলো। হুম, কিরে, চলো আমি পরের টপিকটা তাহলে শুরু করে দিই নাকি? মানে ফটো ইলেকট্রিক এফেক্ট তাহলে শুরু করে দিচ্ছি। শুনতে পাচ্ছ তো আমার কথা নাকি না শুনতে পাচ্ছ না? হুম, তো দেখো, তাহলে আমরা আবার শুরু করছি ওই একই স্টেটমেন্ট থেকে, যেটা আমাদের ফার্স্ট লেকচারে বলা হয়েছিল যে 19th সেঞ্চুরির শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো যে ঘটনাগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। তাহলে এই স্টেটমেন্টটা থেকে কতগুলো প্রশ্ন আসছিল, তার মধ্যে প্রথম প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে যে কি সেই ঘটনাগুলো যে ঘটনাগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। আর সেই ঘটনাগুলোতে প্রথম যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, সেটা আমরা আগের দিন আলোচনা করেছি। তারপরেই যে ইম্পর্টেন্ট ঘটনাটা ছিল সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। আজকে টোটাল ক্লাসটাই হচ্ছে এই ফটো ইলেকট্রিক এফেক্ট, তার যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনসগুলো আছে সেইটা, এবং সেখান থেকে তার যে এক্সপ্লানেশন কীভাবে আইনস্টাইন দিচ্ছেন আর কি, সেইটা নিয়ে আমাদের কথাবার্তা হবে। প্রথমেই এরকম একটা জায়গা থেকে স্টার্ট করি, সেটা হচ্ছে হোয়াট ইজ ফটো ইলেকট্রিক এফেক্ট। তো ফটো ইলেকট্রিক এফেক্টটা এইরকমভাবে ডিফাইন করা হচ্ছে যে ইনস্ট্যান্টিনিয়াস এমিশন অফ ইলেকট্রন ফ্রম এ ক্লিন মেটালিক সারফেস when a light of suitable frequency is incident on it. Instantaneous emission of electron from a clean metallic surface when a light of suitable frequency is incident on it. একটা ক্লিন মেটালিক সারফেস আছে, সেখানে একটা লাইট পাঠানো হচ্ছে। দেখবো যে কোনো ফ্রিকোয়েন্সির লাইট বা যে কোনো ওয়েভলেন্থের লাইট পাঠালে ইলেকট্রন বেরোচ্ছে না,
একটা সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট, হ্যাঁ, মানে একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলে ফ্রিকোয়েন্সি আছে, আমরা দেখবো সেই ফ্রিকোয়েন্সি বা তার থেকে বেশি ফ্রিকোয়েন্সি লাইট যদি পাঠানো হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে। তাহলে ইনস্ট্যান্টিনিয়াস এমিশন অফ ইলেকট্রন ফ্রম এ ক্লিন মেটালিক সারফেস when a light of suitable frequency is incident on it। এইটা আচ্ছা, এবারে এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটনাটা সেটা কিন্তু আইনস্টাইন আবিষ্কার করেননি। তোমার ফটো ইলেকট্রিক এফেক্টের সাথে আইনস্টাইনের নামটা এমনভাবে জড়িয়ে আছে, লোক এরকম ভাবে যে আইনস্টাইনই বুঝি ফটো ইলেকট্রিক আবিষ্কার করেছেন। না, ফটো ইলেকট্রিক এফেক্টের আবিষ্কারের যদি কৃতিত্ব কাউকে দিতে হয় তাহলে হার্টজকে দিতে হবে। 1887 সালে বিজ্ঞানী হার্টজ একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট করেছিলেন, যে এক্সপেরিমেন্টের মূল টার্গেটটা ছিল যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সেটাকে প্রমাণ করা। ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী একটা ক্লিন ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী কোনো একটা চার্জ পার্টিকেল তার যদি কোনো একটা অক্সিলেশন থাকে বা অ্যাক্সিলারেশন থাকে তাহলে সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে। সেই জন্য তিনি যেটা করেছিলেন যে কোনো একটা আয়নাইজড গ্যাস সেটাকে পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রেখে পোটেনশিয়াল ডিফারেন্সটা অনেকটা বাড়িয়ে দিয়ে তাকে অ্যাক্সিলারেট করার চেষ্টা করেছে এবং দেখতে দেখেছেন সেখান থেকে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোচ্ছে কেন, এবং তিনি সাকসেসফুল হলেন। হ্যাঁ, দেখলেন হ্যাঁ সত্যি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা বেরোচ্ছে। আর এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা বেরোলো মানে হচ্ছে বেসিক্যালি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা প্রুভড হলো এক্সপেরিমেন্টালি। সত্যি সত্যি কোনো একটা চার্জ পার্টিকেল সে যদি অ্যাক্সিলারেটেড থাকে সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে। আর ওই একই এক্সপেরিমেন্টে তিনি এটা দেখলেন যে এই যে গ্যাসটা আয়নাইজ করার জন্য যে ইলেকট্রিক স্পার্কিংটা করছিলেন, এই স্পার্কিংটা খুব ইজি হয়ে যাচ্ছে যদি আমি ওই মেটালের যে জাংশনে সেখানে যদি একটা সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট ফেলি। স্পার্কিংটা করে কি করে না, একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দুটো তারকে রেখে তাদের মধ্যে যদি একটা গ্যাপ রেখে দেওয়া হয় তো একটা থেকে আরেকটা ইলেকট্রন খুব কুইকলি যেতে চাইবে, হ্যাঁ, কিন্তু সে প্রচন্ড রেজিস্ট্যান্স ফিল করছে বলে প্রচন্ড হিট এবং লাইট উৎপন্ন হবে। এই যে স্পার্কিং প্রসেসটা দেখা যাচ্ছে খুব ইজি হয়ে যাচ্ছে যদি ওই যেখান থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে ওই জায়গাটায় লাইট পাঠানো হয়, মানে লাইট সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট দেওয়া হয়। এটাই দেখো আলটিমেটলি লিডস টু ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা তিনি প্রমাণ করলেন সেখান থেকে লাইটের ওয়েভ ক্যারেক্টার যেমন প্রুভড হলো, একই এক্সপেরিমেন্টে তিনি একটা ইন্ডিকেশন পেলেন যেখানে বোঝা গেল যে কোনো একটা মেটালিক সারফেস থেকে ইলেকট্রন বেরোতে পারে যদি সুইটেবল ফ্রিকোয়েন্সির লাইট দেওয়া হয়। সেটা আলটিমেটলি লিড টু ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সটেনশন করতে গেলে আমরা পরে দেখবো যে লাইটের অ্যাকচুয়ালি পার্টিকেলের ক্যারেক্টার আছে। মানে এই এক্সপেরিমেন্টটা এত ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট যে একই এক্সপেরিমেন্টে লাইটের ওয়েভ ক্যারেক্টার ও লাইটের পার্টিকেলের ক্যারেক্টার, যে ডুয়েল ক্যারেক্টার বা দ্বৈত সত্তা, এটা কিন্তু দেখতে পাওয়া গেল। তাহলে হার্জের এক্সপেরিমেন্টে কি বলা হচ্ছে না, হার্জের এক্সপেরিমেন্টে হি ওয়াজ সাকসেসফুল ইন জেনারেটিং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন from an accelerated ion, hence confirm the Maxwell's electromagnetic theory or the wave theory of light. In the same experiment, he noticed that the sparking process becomes easier when ultraviolet light is incident on it. This leads to photoelectric effect. This ultimately leads to particle or corpuscular character of light. আচ্ছা, দেখো তোমার এই যে 1887 সালে হার্জের এই ইন্ডিকেশনের পরে অনেকে, তার মধ্যে মূলত লেনার্ড, হলওয়ার্কস এবং স্টোলস্টম, এরা এবং তাদের যে গ্রুপ 1890 থেকে 1900 সাল পর্যন্ত তারা অনেক এক্সপেরিমেন্ট করেছিলেন যেখান থেকে ফটোইলেকট্রিক এফেক্টের বিভিন্ন ফিচার্সগুলো বেরিয়ে আসছে। দে পারফর্ম মেনি এক্সপেরিমেন্টস টু ফাইন্ড ভ্যারিয়াস ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ফটোইলেকট্রিক এফেক্ট। তার মধ্যে 1900 সালে করা বিজ্ঞানী পি লেনারের যে এক্সপেরিমেন্টটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং লেনারের এক্সপেরিমেন্ট থেকে অনেক কিছু বুঝতে পারা যাবে। মানে ফটো ইলেকট্রিক এফেক্টের প্রায় 7-8টা যে ইম্পর্টেন্ট প্রপার্টি তার অনেক কিছুই কিন্তু লেনারের যে এক্সপেরিমেন্ট সেই এক্সপেরিমেন্ট থেকে কিন্তু বেরিয়ে আসে। এবারে অবশ্যই সেই যে অবজারভেশনসগুলো সেই অবজারভেশনসগুলো কিছুটা ক্লাসিক্যাল থিওরি অফ লাইট বা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারবে, কিছুটা তুমি পারবে না, যে পার্টটা পারবে না সেটাই হচ্ছে মানে আইনস্টাইন তোমার প্রপারলি এক্সপ্লেন করে দেবে না। সেটা হচ্ছে আমাদের মূল কাজ, যেটা আমাদের দেখতে হবে। এটা আচ্ছা, তাহলে এই যে এক্সপেরিমেন্টাল সেট আপটা একটু ভালো করে দেখো, সেট আপটা ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। দেখো এই যে পুরো সেট আপটায় তোমার
এখানে একটা ক্যাথোড আছে, এখানে একটা অ্যানোড আছে। এবার আমি আল্ট্রাভায়োলেট লাইট এখানে পাঠাচ্ছি ক্যাথোডে, ক্যাথোড থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে। এক সেকেন্ড, জয়েন করতে জয়েন করি। হ্যাঁ, দেখো কি হচ্ছে এখানে। এখানে হচ্ছে তোমার একটা কন্টেনার আছে, যে কন্টেনারটা কোয়ার্জের তৈরি, হ্যাঁ, কাঁচের নয়, কোয়ার্জের তৈরি। কোয়ার্জ এবং কাঁচের মধ্যে তফাৎ আমি পরে বলছি। দেখো একটা ক্যাথোড আছে, একটা অ্যানোড আছে, তাদেরকে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রাখা হয়েছে। এবারে আমি কি করছি, ক্যাথোডে সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট এসে আল্ট্রাভায়োলেট লাইট পাঠাচ্ছি এইটা, এবং তার জন্য এটা দেখতে পাওয়া যাচ্ছে যে তুমি একটা কারেন্ট পাচ্ছ। এই যে এখানে তোমার গ্যালভানোমিটার আছে, সেখানে ডিফ্লেকশন আছে, সেখান থেকে তুমি বুঝতে পারছো যে এখানে একটা কারেন্ট পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবারে এই এই সেট আপটা একটু ভালো করে বোঝানো যাক। প্রথমে দেখো, আমি উইন্ডো যেটা ব্যবহার করেছি বা যে কন্টেনারটা ব্যবহার করেছি, তার দেওয়ালটা হচ্ছে কোয়ার্জের তৈরি। কেন কোয়ার্জ? দেখো, সিলিকন ডাইঅক্সাইডকে ফিউজ অবস্থায় যদি খুব কুইকলি কুল করো, তাহলে অ্যামারফাস সলিড অফ সিলিকন ডাইঅক্সাইড তৈরি হয়, যেটা আমাদের অর্ডিনারি কাঁচ। আর যদি সিলিকন ডাইঅক্সাইডকে ফিউজ কন্ডিশনে নিয়ে স্লোলি কুল করো, তাহলে সিলিকন ডাইঅক্সাইডের ক্রিস্টাল তৈরি হবে, দ্য ক্রিস্টালাইন সলিড SiO2 তোমার তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কোয়ার্জ। আচ্ছা, এবারে এই যে সিলিকন ডাইঅক্সাইড যেটা তোমার মানে কাঁচ, যেটা অ্যামারফাস সলিডটা, যেটা ভিজিবল লাইটের রেসপেক্টে ট্রান্সপারেন্ট, অর্থাৎ ভিজিবল লাইটটা খুব ইজিলি চলে যেতে পারে, কিন্তু আল্ট্রাভায়োলেট লাইটের রেসপেক্টে সে ওপেক, অর্থাৎ সে আল্ট্রাভায়োলেট লাইটকে অ্যাবজর্ব করতে পারে। হঠাৎ কোয়ার্জ যেটা ব্যবহার করব, সেটা ট্রান্সপারেন্ট ইন বোথ আল্ট্রাভায়োলেট এবং ভিজিবল লাইট। এবার আমি এখানে যেহেতু আল্ট্রাভায়োলেট লাইট ব্যবহার করছি, আমি তো চাইবো না যে দেওয়ালটা সে কিছুটা আল্ট্রাভায়োলেট অ্যাবজর্ব করে নিক। সেখানে আমাকে এমন কিছু একটা ব্যবহার করতে হবে যেটা আল্ট্রাভায়োলেট লাইটের রেসপেক্ট করে ট্রান্সপারেন্ট, সেই জন্য এখানে কোয়ার্জ ব্যবহার করা হচ্ছে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা তুমি মনে রাখবে। আচ্ছা, এবারে দেখো, এই যে সেট আপটাকে করেছি না, যেখানে ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রনের সাথে যুক্ত আর অ্যানোডটা পজিটিভ ইলেকট্রনের সাথে যুক্ত, এই যদি কন্ডিশনটা থাকে, তাকে বলে ফরওয়ার্ড বায়াস বা পজিটিভ বায়াস। আর যদি কোনো কারণে উল্টে দেওয়া হয়, অর্থাৎ অ্যানোডটাকে নেগেটিভ ইলেকট্রন আর ক্যাথোডটাকে পজিটিভ ইলেকট্রন করা হয়, তখন তাকে বলে রিভার্স বায়াস বা অপোজিট বায়াস, বা কখনো বলবে নেগেটিভ বায়াস। যখন পজিটিভ বায়াস, তখন পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমি পজিটিভ ভাববো, আর যখন নেগেটিভ বায়াস, তখন পোটেনশিয়াল ডিফারেন্সটাকে নেগেটিভ ভাববো। তাহলে সেট আপটা কি আমি বলে দিলাম। এবারে এইখান থেকে কি সব ইম্পর্টেন্ট ফিচার্স পাওয়া যাচ্ছে দেখো। তাহলে প্রথম যেটা আমি দেখবো, আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট এবং এক্স অ্যাক্সিস বরাবর পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমি প্লট করছি। মানে এখানে স্মল আই হচ্ছে কারেন্ট রিপ্রেজেন্ট করছে, আর এক্স অ্যাক্সিস বরাবর পোটেনশিয়াল ডিফারেন্সটাকে প্লট করা হচ্ছে। করলে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখো ছবিটা এরকম দেখতে। আর এই ছবিটা একটুখানি বোঝার চেষ্টা করা যাক, এই ছবিটা কেন এরকম হচ্ছে এইটা একটুখানি দেখতে হবে। ঠিক আছে? তো দেখো, এই যে এটা দেখতে পাচ্ছি, তুমি এই যে ছবিটাতে তুমি দেখতে পাচ্ছ, দেখো যখন ভি ইকুয়াল টু জিরো, ইভেন ভি ইকুয়াল টু জিরো মানে কি, এই যে ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তখনও তুমি একটা কারেন্ট পাচ্ছ, নন জিরো একটা কারেন্ট পাচ্ছ। এর পোটেনশিয়াল ডিফারেন্স যখন বাড়ানো হচ্ছে, অর্থাৎ ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা যখন বাড়ানো হচ্ছে, তখন দেখতে পাচ্ছ কারেন্টটা বাড়ছে, বেড়ে 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 একটা ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছাচ্ছে। এই ম্যাক্সিমাম যে লিমিটিং ভ্যালুটা, সেটাকে বলা যায় স্যাচুরেটেড ফটো কারেন্ট, স্যাট বলা হচ্ছে, স্যাচুরেটেড ফটো কারেন্ট। তাহলে প্রথমে পজিটিভ বায়াসে রেখে, মানে ভি পজিটিভ মানে হচ্ছে পজিটিভ বায়াসে রেখে, যখন পোটেনশিয়াল ডিফারেন্স ইভেন জিরো, তখন একটা নন জিরো কারেন্ট পাওয়া গেছে। আর পোটেনশিয়াল ডিফারেন্স বাড়ালে আস্তে 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 কারেন্টটা বাড়ছে, বেড়ে গিয়ে একটা সময় স্যাচুরেট করবে। আর এখানে খেয়াল রাখবে, আমি একটা ফিক্সড মেটালের ক্যাথোড ব্যবহার করেছি, ফিক্সড ফ্রিকোয়েন্সি এবং ফিক্সড ইন্টেন্সিটি লাইট ব্যবহার করেছি। এইটা যখন করবো, দেখবে তুমি একটা ফিক্সড স্যাচুরেটেড ফটো কারেন্টটা পাচ্ছ। আচ্ছা, এবারে যদি নেগেটিভ বায়াসে রাখো, নেগেটিভ বায়াসে রাখা মানে হচ্ছে বেসিক্যালি অ্যানোডটাকে তুমি নেগেটিভ ইলেকট্রোড করে দিচ্ছ, হ্যাঁ, তখন দেখতে পাচ্ছ যে নেগেটিভ বায়াসে রেখে যদি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বাড়ানো হয়, অর্থাৎ এই অ্যানোডটা এখন নেগেটিভ ইলেকট্রোড করেই পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি বাড়ানো হয়, তাহলে কি হচ্ছে, তাকে কারেন্টটা কমছে, কমতে 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 একসময় জিরো হয়ে যায়। যখন কমতে কমতে জিরো হয়ে গেল, সেই যে পোটেনশিয়ালটাকে বলা হবে স্টপিং পোটেনশিয়াল।
তাহলে স্টপিং পোটেনশিয়াল মানে হচ্ছে যে যখন সে নেগেটিভ বায়াস আছে একটা সার্টেন পোটেনশিয়াল যেখানে গেলে বেসিক্যালি ফটো কারেন্টটা জিরো হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে যে তোমার when the circuit in positive bias, then photocurrent increases with increase in potential difference and it finally saturates when potential difference is high. Is sufficiently high. This current is called স্যাচুরেটেড ফটোকারেন্ট। এই কারেন্টটাকে বলা যায় স্যাচুরেটেড ফটোকারেন্ট, ছবিতে তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার যখন নেগেটিভ বায়াসে থাকছে তখন কি হচ্ছে, পরে সার্টেন নেগেটিভ বায়াস যখন কারেন্টটা জিরো হয়ে যায় সেটা স্টপিং পোটেনশিয়াল। তাহলে পরে পার্টিকুলার negative potential difference when photocurrent becomes zero is called the stopping potential। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ফিচারটাকে জাস্ট এরকমভাবে লেখা হচ্ছে, এখান থেকে তোমার 2 নম্বর ফিচারটা স্টার্ট হয়েছে। আচ্ছা, এবারে দেখো, তাহলে এইটা একটুখানি বোঝার চেষ্টা করা যাক অ্যাকচুয়ালি কি হচ্ছে। আচ্ছা, যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে যখন আমি একটা ফিক্সড মেটাল, ফিক্সড ফ্রিকোয়েন্সি এবং ফিক্সড ইন্টেন্সিটি লাইট ব্যবহার করছি, তখন হচ্ছে তোমার এইখানে এই যে লাইটটা যখন পড়লো এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে। তো এখান থেকে যে লাইট পড়লো সেখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে। এবার এই ইলেকট্রনগুলো যখন বেরোচ্ছে তখন সে একটা সার্টেন কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে বলে ইভেন ইফ অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তবুও তার কাইনেটিক এনার্জির জন্য ইলেকট্রনগুলো কিছুটা অ্যানোড পর্যন্ত পৌঁছে যেতেই পারছে। মানে আমি লাইট দিলাম, এখান থেকে ইলেকট্রন বেরোলো, সেই ইলেকট্রনটা বেরোচ্ছে একটা পজিটিভ কাইনেটিক এনার্জি নিয়ে। কাইনেটিক এনার্জির জন্য কিছু ইলেকট্রন অ্যানোড পর্যন্ত পৌঁছে যাবে বলে তোমার করসপন্ডিং কারেন্টটা নন জিরো আছে। এই যে দেখো, ইভেন ইফ পোটেনশিয়ালটা জিরো, তখন কিন্তু একটা কারেন্টের ভ্যালু আছে। আচ্ছা, এবারে যখন তুমি আস্তে আস্তে যখন তুমি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বাড়াচ্ছ, তখন কি হচ্ছে না, যে ইলেকট্রনগুলো বেরোচ্ছিল এটা তো নেগেটিভলি চার্জ, অ্যানোড এখন পজিটিভ, ফরওয়ার্ড বায়াস আছে মানে অ্যানোড এখন পজিটিভ ইলেকট্রন, সে কি করে ইলেকট্রনগুলোকে টানছে। তাহলে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সেই ইলেকট্রনগুলো সে টানছে মানে কি হচ্ছে, তার ইলেকট্রনগুলোর ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ পার ইউনিট টাইমে বেশি ইলেকট্রন অ্যানোড পর্যন্ত পৌঁছাচ্ছে, আর বেশি ইলেকট্রন অ্যানোড পর্যন্ত পৌঁছাচ্ছে বলে তোমার করসপন্ডিং কারেন্টটা বাড়ছে। আচ্ছা, এবারে পজিটিভ বায়াসে রেখে পোটেনশিয়াল ডিফারেন্স যথেষ্ট বেশি হয়ে গেলে একটা সময় আসছে যখন তোমার সমস্ত ইলেকট্রনগুলো অ্যানোড পর্যন্ত পৌঁছে গেছে। সমস্ত ইলেকট্রন যদি অ্যানোডে পৌঁছে যায় তখন হচ্ছে কারেন্টটা তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালু বা স্যাচুরেশনে পৌঁছে গেছে, তাকে স্যাচুরেটেড ফটোকারেন্ট বলছি এটা। আচ্ছা, যখন নেগেটিভ বায়াসে আমি রাখছি তখন কি হচ্ছে না, অ্যানোডটা নেগেটিভ ইলেকট্রন হয়ে গেছে বলে সে তো ইলেকট্রন নেগেটিভ যা তাকে রিপেল করছে। এবারে আমি এমন একটা পোটেনশিয়াল ডিফারেন্স রাখলাম যাতে করে তোমার সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জিওয়ালা ইলেকট্রনটাও আটকে গেল, সে অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারলো না, তখন করসপন্ডিং ফটো কারেন্টটা জিরো হয়ে গেল এবং সেই করসপন্ডিং পোটেনশিয়াল ডিফারেন্সকে স্টপিং পোটেনশিয়াল বলা হচ্ছে। তাহলে এইখান থেকে এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটি ইজ ভেরি ইম্পর্টেন্ট।
স্টপিং পোটেনশিয়ালটা কি হচ্ছে, স্টপিং পোটেনশিয়াল যদি ভি0 হয় তাহলে V0 হচ্ছে করসপন্ডিং কাইনেটিক এনার্জিটা। সেইটা কি হতে হবে না, সেইটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ওয়ালাটা ইলেকট্রনকে আটকে দিতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এটা হাফ মাস অফ ইলেকট্রন ইন্টু ভিম্যাক্সটা স্কোয়ার, মানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম মানে ভেলোসিটিটা ম্যাক্সিমাম। তো এই দুটো যখন সমান হবে তখন তুমি স্টপিং পোটেনশিয়ালটা পাবে, সেখান থেকে তুমি স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু বের করতে পারছো। অ্যাট দ্য সেম টাইম যদি ম্যাক্সিমাম ভেলোসিটিটাকে বের করতে চাই ভিম্যাক্সটা, এটা এই ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারছো √2 EV0 ডিভাইডেড বাই m। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটিটা বা ম্যাক্সিমাম স্পিডটা, এই ফর্মুলা দিয়ে চলছে। তার মানে স্টপিং পোটেনশিয়ালটা কখন আসছে ভালো করে বুঝে নাও, যে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সে একটা সার্টেন কাইনেটিক এনার্জি নিয়ে অ্যানোডের দিকে ছুটছে, কিন্তু তাকে আটকে দিতে হবে। সেখানে আমি অ্যানোডটাকে নেগেটিভ ইলেকট্রন করে দিলাম রিভার্স বায়াসে রেখে, সে বেসিক্যালি নেগেটিভ ইলেকট্রনকে রিপেল করছে। এবারে একদম কারেন্টটাকে জিরো করতে গেলে কি করতে হবে না, কোনো ইলেকট্রনকে অ্যানোড পর্যন্ত যাওয়া যাবে না। কোনো ইলেকট্রনকে অ্যানোড পর্যন্ত পৌঁছতে না দেওয়ার জন্য আমাকে যেটা করতে হচ্ছে যে আমি এই যে রিভার্স পোটেনশিয়ালটা আমি এত বেশি নেব যাতে করে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিওয়ালা ইলেকট্রনটাও যেতে পারলো না, তখনই শুধুমাত্র কারেন্টটা জিরো হয়ে যাবে। সেখানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা EV0 এর সঙ্গে সমান, বা হাফ m ভিম্যাক্স স্কোয়ারটা EV0 এর সঙ্গে সমান, সেখান থেকে ভিম্যাক্সটা তুমি বের করতে পারো। তো দেখো তাহলে এই যে ফটোইলেকট্রিক এফেক্টের যে ফার্স্ট ফিচারটা, যেখানে তুমি ফিক্সড মেটাল ব্যবহার করেছো, ফিক্সড ফ্রিকোয়েন্সির লাইট ব্যবহার করেছো, ফিক্সড ইন্টেন্সিটির লাইট ব্যবহার করেছো, সেখানে IV ক্যারেক্টারিস্টিক্স প্লট যেটা কারেন্ট ভার্সেস পোটেনশিয়াল ডিফারেন্স যে প্লটটা, সেটা কেমন দেখতে, সেখান থেকে স্যাচুরেটেড ফটোকারেন্ট বলতে কি বুঝছো, স্টপিং পোটেনশিয়াল বলতে কি বুঝছো, এটা কি সবটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? সবাই ঠিক আছে এটা, এই পয়েন্টটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এই পয়েন্টটাকে কেন্দ্র করে আমি আরো অন্তত 3টে প্লট করব, যেখানে একটা একটা ভ্যারি করব। প্রথমটা হচ্ছে দেখো আমি ফিক্সড মেটাল, ফিক্সড ফ্রিকোয়েন্সি আর ফিক্সড ইন্টেন্সিটির লাইট নিয়েছিলাম। এখন আমি যেটা করলাম ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সি নিচ্ছি, কিন্তু ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছি, মানে ইন্টেন্সিটিটা হচ্ছে I2টা গ্রেটার দ্যান I1, এটাকে করছি। তাহলে কি হচ্ছে দেখো, স্টপিং পোটেনশিয়াল রিমেন্স দ্য সেম, কিন্তু স্যাচুরেটেড ফটোকারেন্টটা তোমার বেড়ে গেছে, ছবিতে সেটা পরিষ্কার। তাহলে ফর এ ফিক্সড মেটাল অ্যান্ড ফর এ লাইট অফ ফিক্সড ফ্রিকোয়েন্সি উইথ ইনক্রিজ ইন ইন্টেন্সিটি স্যাচুরেটেড ফটোকারেন্ট ইনক্রিজেস বা স্টপিং পোটেনশিয়াল রিমেন্স দ্য সেম। এই ইনফরমেশনটা তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে কেন ইন্টেন্সিটি বাড়ালে স্যাচুরেটেড ফটোকারেন্টটা বাড়ছে, তার একটা ক্লাসিক্যাল এক্সপ্লেনেশন আছে। দেখো ইন্টেন্সিটি মানেটা কি, পার ইউনিট টাইমে কত বেশি এনার্জি ফ্লো করছে, মানে ইন্টেন্সিটি মানে বেসিক্যালি অ্যামাউন্ট অফ এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া। তাহলে ইন্টেন্সিটি বাড়াচ্ছি মানে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশনের এরিয়াতে বেশি বেশি লাইট পড়ছে, আর যখনই বেশি লাইট পড়ছে সেখান থেকে বেশি ইলেকট্রন বেরোবে, সেটাই এক্সপেক্টেড। আর যত বেশি ইলেকট্রন বেরোবে অবভিয়াসলি তোমার ফটো কারেন্টটা বাড়বে। এখানে ইন্টেন্সিটি বাড়ানোর সাথে সাথে কিন্তু ফটো কারেন্টটা বাড়ছে। আর এবারে স্টপিং পোটেনশিয়ালটা কেন ফিক্স থাকছে সেই তার কিন্তু প্রপার এক্সপ্লেনেশন তোমার ক্লাসিক্যাল থিওরি দিয়ে হবে না। তার জন্য তোমাকে আইনস্টাইনের যে এক্সপ্লেনেশন সেইটাতে ভরসা করতে হবে, সেটা আমি পরে আসছি। হ্যাঁ, যে ইন্টেন্সিটি বাড়ালে স্যাচুরেটেড ফটো কারেন্ট কেন বাড়ছে তার প্রপার এক্সপ্লেনেশন তুমি ক্লাসিক্যালিও পাবে, কারণ ইন্টেন্সিটি বাড়া মানে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া বাড়ছে। সেই লাইটটা যখন মেটালিক সারফেসে পড়ছে অবভিয়াসলি বেশি বেশি ইলেকট্রন বেরোবে, যত বেশি ইলেকট্রন বেরোবে কারেন্টটা তত বাড়বে। কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা কেন যে পাল্টালো না সেইটা কিন্তু আমাকে সেটা এক্সপ্লেন করার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে, কারণ ফটোইলেকট্রিক ইফেক্ট সমস্ত অবজারভেশনগুলি তো ক্লাসিক্যাল থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাবে না। ক্লাসিক্যাল থিওরি দিয়ে যদি ব্যাখ্যা করাই যেত তাহলে তো আর আইনস্টাইনকে নোবেল দেওয়া হতো না। হ্যাঁ, তার আগে লেরারই তো নোবেল পেয়ে যেত, ঠিক আছে, ফটোইলেকট্রিক ইফেক্টের জন্য। তাহলে অবজারভেশনটা ইম্পর্টেন্ট, তার প্রপার এক্সপ্লেনেশনটা কিন্তু ক্লাসিক্যালি দেওয়া গেল না। আচ্ছা, তারপরে যেটা আমি করলাম যে ফিক্সড ফ্রিকোয়েন্সি ব্যবহার করছি, ফিক্সড ইন্টেন্সিটি ব্যবহার করছি, কিন্তু মেটালটা আলাদা, ডিফারেন্ট মেটাল ব্যবহার করছি। আচ্ছা, এবারে প্রথম যে জিনিসটা বুঝতে হবে যে একটা মেটালের সঙ্গে আর একটা মেটালের কি ডিফারেন্স। একটা মেটালের সঙ্গে আর একটা মেটালের ওয়ার্ক ফাংশনের ডিফারেন্স। আচ্ছা, ওয়ার্ক ফাংশনটা কি, দেখো যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেই ইলেকট্রনটা তো বাউন্ড ইলেকট্রন, সেটা তো ফ্রি ইলেকট্রন নয়।
এবারে এই যে ইলেকট্রনটা সেইটা সাডেনলি কোনোভাবে আটকে আছে, মানে তুমি যদি একটা অ্যাটম কনসিডার করছে তার নিউক্লিয়াস দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে বলে আটকে আছে, আর ওভারঅল যদি কোনো একটা মেটাল কনসিডার করো সমস্ত মানে নিউক্লিয়াইগুলো তারা ওভারঅল একটা পজিটিভ চার্জের একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে, সেখানে ইলেকট্রনটা তোমার আটকে আছে। আর এবার সেই ইলেকট্রনটা এমনি এমনি উড়ে বেড়াচ্ছে না, সেই ইলেকট্রনটাকে বের করতে গেলে তোমাকে একটা মিনিমাম এনার্জি দিতে হবে। যদি একটা আইসোলেটেড গেসিয়াস নিউট্রাল অ্যাটম তুমি কনসিডার করতে, সেখান থেকে ইলেকট্রনটাকে বের করা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। সেটা আইসোলেটেড গেসিয়াস অ্যাটম হতে হয়, কিন্তু একটা মেটাল যখন আছে যেখানে অনেক অ্যাটমস আছে, সেখানে সেটাকে আমি বলবো ওয়ার্ক ফাংশন। তাহলে ওয়ার্ক ফাংশন হচ্ছে দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম এ ক্লিন মেটালিক সারফেস উইথ জিরো কাইনেটিক এনার্জি। মানে জাস্ট ইলেকট্রনটা আমি ক্লিন মেটালিক সারফেস থেকে জাস্ট বের করছি, সে এক্সট্রা কোনো কাইনেটিক এনার্জি পাচ্ছে না, তাহলে তার জন্য যে মিনিমাম এনার্জিটা লাগবে সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম এ ক্লিন মেটালিক সারফেস উইথ জিরো কাইনেটিক এনার্জি, তাকে বলা হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশন। আর মেটাল টু মেটাল হচ্ছে ওয়ার্ক ফাংশন আলাদা। তোমাদের দেখবে এই যে অ্যালকালি মেটাল যারা আছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, মানে এতে মানে গ্রুপ ওয়ানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তোমার ওই মানে গ্রুপ ওয়ানের যারা আর কি, গ্রুপ ওয়ানের যারা আছে, গ্রুপ ওয়ানের তাদের তুমি জানো পিরিয়ডিক প্রপার্টি অনুযায়ী তাদের আয়নাইজেশন এনার্জিগুলো হচ্ছে সব কম হয়, সেই জন্য ফটোইলেকট্রিক এফেক্টে তাদেরকে তুমি ব্যবহার করতে পারো। অ্যাজ ফর এক্সাম্পল তুমি সিজিএমকে ব্যবহার করতে পারো। ঠিক আছে, তাহলে একদম এই যে মানে একদম যেটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে পুরো ব্যবহার করছো তুমি, পার্টিকুলার সিজিয়াম টিজিয়াম যাদের যখন তুমি নাও, তারা হচ্ছে তোমার প্রথম কথা গ্রুপ ওয়ানে আছে এবং পিরিয়ড যখন নিচের দিকে আছে, তাদের আয়নাইজেশন এনার্জি যথেষ্ট কম হবে। তাহলে এই ধরনের এলিমেন্টকে তুমি বেসিক্যালি ফটো ইলেকট্রিক সেলে ব্যবহার করো, তাদের ওয়ার্ক ফাংশন খুব কম, সেখান থেকে সহজে ইলেকট্রন বেরোতে পারে। আচ্ছা আচ্ছা, এবারে দেখো যে যদি তুমি দুটো ডিফারেন্ট মেটাল ব্যবহার করো, দুটো ডিফারেন্ট মেটালের জন্য ওয়ার্ক ফাংশনটা আলাদা, তাতে ছবির নেচারটা কি হচ্ছে দেখো, স্যাচুরেটেড ফটো কারেন্টটা একই থাকে, কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা তুমি খেয়াল করে দেখো, যার ওয়ার্ক ফাংশনটা বেশি তার স্টপিং পোটেনশিয়ালটা কম। মানে এটা খুব কিছুটা স্বাভাবিক, তার কারণটা হচ্ছে যার ওয়ার্ক, তুমি ধরো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বা পার্টিকুলার ইন্টেন্সিটি লাইট দিয়েছো, মানে যে লাইট দিয়ে তুমি ধাক্কাটা দিয়েছো তার এনার্জিটা ফিক্সড। এবারে এই এনার্জিটা দুটো পারপাসে কারেন্টলি ব্যবহৃত হচ্ছে, একটা হচ্ছে ইলেকট্রনকে জাস্ট বের করতে, আর দু নম্বর হচ্ছে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি দেবে। তাহলে এবারে দেখো, যদি ওয়ার্ক ফাংশন বেশি হয়, তার মানে একটা বড় পোর্শন এনার্জি লেগে গেল ইলেকট্রনকে জাস্ট বের করতে, তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন কি হবে, কম হবে। আর কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন যদি কম হয়, তাহলে দেখো এই ইকুয়েশন অনুযায়ী হচ্ছে স্টপিং পোটেনশিয়ালটাও কিন্তু কমে যাবে। সেটাই এখানে হয়েছে, যখন ফাই টু, যেটা ফাই টুটা গ্রেটার দেন ফাই ওয়ান, তার স্টপিং পোটেনশিয়ালটা কমে গেল। তাহলে আমি কি বলছি না, যার স্টপিং পোটেনশিয়াল বেশি তার ক্ষেত্রে ইলেকট্রনটা বের করতে বেশি এনার্জি লেগে যায়। তাহলে আমি যদি একটা পার্টিকুলার এনার্জি লাইট দিই, তাহলে তার একটা পোর্শন যদি ইলেকট্রনটাকে বের করতে কাজে লেগে গেলো, বাকি পোর্শন তো কাইনেটিক এনার্জি দেবে। সেখানে যার ওয়ার্ক ফাংশন বেশি তার ক্ষেত্রে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেশি, ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কম। যার ওয়ার্ক ফাংশন বেশি তার ক্ষেত্রে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কম, আর ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কম হয়ে গেলে স্টপিং পোটেনশিয়ালটা কম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখা, এই যে থার্ড ফিচারটা, মানে সেকেন্ড এবং থার্ড, এই যে দুটো ফিচার, যে প্রথমটাই হচ্ছে যে ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সি ইন্টেন্সিটি আলাদা হচ্ছে, আর হচ্ছে ফিক্সড ফ্রিকোয়েন্সি ফিক্সড ইন্টেন্সিটি মেটালটা আলাদা হচ্ছে। তার জন্য যে ছবির নেচারটা এবং তার এক্সপ্লানেশনটা, এটা বুঝতে পারলে কোনো অসুবিধা আছে? বুঝতে পারলে দু নম্বর তিন নম্বর ফিচার দুটো পরিষ্কার? ঠিক আছে, এটা ভালো করে বুঝে না, খুব মানে ভীষণ কোয়ালিটেটিভলি, মানে তুমি বলতে পারবে, কিন্তু বুঝতে পারবে, অসুবিধা কিছু হবে না। মানে এখানে বুঝতে পারলে তো কেন স্যাচুরেটেড ফটো কারেন্টটা চেঞ্জ হলো না, কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা ওয়ার্ক ফাংশন যেখানে বেড়ে যাচ্ছে তার ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়ালটা কমে গেল, তার ক্লাসিক্যাল এক্সপ্লেনেশনটা বুঝতে পারলে তো? ঠিক আছে, এই যে যেহেতু তুমি মানে ফিক্সড ইন্টেন্সিটি লাইট ব্যবহার করেছো, যতগুলো ইলেকট্রন বেরোচ্ছে সেই সংখ্যাটা ফিক্স থাকছে। মানে ইলেকট্রনগুলো মানে যে বেরোচ্ছে, আমার ফটো কারেন্টটা কিসের উপর নির্ভর করবে, কতগুলো ইলেকট্রন বেরোচ্ছে তার উপরে নির্ভর করবে।
ইলেকট্রন কতগুলো বেরোচ্ছে সেই সংখ্যাটা আবার ইন্টেন্সিটি অফ লাইটের উপর নির্ভর করছে। ইন্টেন্সিটি অফ লাইট যেহেতু ফিক্সড আছে, সেই জন্যে তোমার কতগুলো ইলেকট্রন বেরোচ্ছে সেটা ফিক্সড আছে। সেটা ফিক্সড আছে মানে হচ্ছে তোমার এই স্যাচুরেটেড ফটো কারেন্টটা ফিক্সড আছে। ঠিক আছে? আচ্ছা, ওই 4 নম্বরটা একটু ভালো করে দেখো। 4 নম্বরটা প্রায় সব বইয়েই ভুল আছে। আইদার এটা নিয়ে কোনো কথাবার্তা বলেনি বা বললেও দেখবে তোমার ভুল আছে। এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে আমাকে। পার্টিকুলারলি হাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের যে সমস্ত বইপত্র আছে, সেখানে সবই এটা ভুল করা আছে। আর এখানে কি করা হচ্ছে না, ফিক্সড মেটাল ব্যবহার করা হয়েছে, ফিক্সড ইন্টেন্সিটি লাইট ব্যবহার করা হয়েছে, শুধু ইন্সিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সিটা বাড়ানো হচ্ছে, নিউ টুটা গ্রেটার দ্যান নিউ ওয়ান। তাহলে ফিক্সড মেটাল ফিক্সড ইন্টেন্সিটি, নিউ টুটা গ্রেটার দ্যান নিউ ওয়ান। আচ্ছা, এবারে এখানে আমি কি করেছি দেখো, যে যখন তুমি ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছ তখন কি হয়েছে দেখো, আমার ফ্রিকোয়েন্সি যখন বাড়ানো হয়েছে তখন এটা খেয়াল করো, তোমার স্যাচুরেটেড ফটো কারেন্টটাকে খেয়াল করো, স্যাচুরেটেড ফটো কারেন্ট কিন্তু কমে গেছে। এই যে দেখো, আগে যখন নিউ ওয়ান ফ্রিকোয়েন্সি, তখন যে স্যাচুরেটেড ফটো কারেন্ট ছিল, যখন ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে নিউ টু করলে স্টপিং পোটেনশিয়াল যেমন বাড়লো, অ্যাট দ্য সেম টাইম কিন্তু স্যাচুরেটেড ফটো কারেন্টটা কিন্তু কমে গেছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, স্যাচুরেটেড ফটো কারেন্টটা এদিক থেকে এদিকে কিন্তু কমে গেছে। এটা স্যাচুরেটেড ফটো কারেন্টটা যা ছিল তার থেকে তোমার কমে গেছে, আর স্টপিং পোটেনশিয়ালটা যা ছিল তার তুলনায় এটা বেড়ে গেছে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে। আর এবারে বিভিন্ন বইয়ে যেটা থাকে সেটা হচ্ছে ওরা যেটা করে যে স্যাচুরেটেড ফটো কারেন্টটা আনচেঞ্জ রাখে, স্যাচুরেটেড ফটো কারেন্টটা কিছু পাল্টাচ্ছে না বলে, আর এদিকে স্টপিং পোটেনশিয়ালটা তার মতো করে বেড়ে গেছে, মানে আগের মতো ছবিটা আর কি। মানে এই আগের মতো স্যাচুরেটেড ফটো কারেন্টটা যেমন আছে ফিক্সড হয়ে গেল, শুধু যেটা হচ্ছে স্টপিং পোটেনশিয়ালটা সেটা হচ্ছে বেড়ে গেল ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে। এইটা হচ্ছে তোমার যেটা নর্মাল বইয়ে থাকে, কিন্তু আমি আমার বইয়ে বা আমার প্রপার লজিক আছে, প্রপার এক্সপ্লেনেশন আছে, বা প্রপার এক্সপেরিমেন্টাল সাপোর্ট আছে, যেটা অ্যাকচুয়ালি বলে দেবে যে ফিক্সড মেটাল ফিক্সড ইন্টেন্সিটি লাইট, কিন্তু ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট যখন বাড়ানো হবে, স্টপিং পোটেনশিয়াল শুধু বাড়বে সেটা যথেষ্ট নয়, তার সঙ্গে কিন্তু তোমার এটা কমবে, তোমার স্যাচুরেটেড ফটো কারেন্টটা কমবে। তার কারণটা কি আমি পরে বলছি। ঠিক আছে? তার এক্সপ্লেনেশনটা ক্লাসিক্যালি এক্সপ্লেনটাকে করা যাবে না, এটাকে এক্সপ্লেন করতে গেলে তোমার ওই আইনস্টাইনের থিওরিটাই লাগবে। তাহলে ইনফরমেশনটা হচ্ছে, ফর এ ফিক্সড মেটাল অ্যান্ড ফর অ্যান ইনসিডেন্ট লাইট অফ ফিক্সড ইন্টেন্সিটি with increase in frequency saturated photocurrent decreases and stopping potential increases. স্যাচুরেটেড ফটো কারেন্ট ডিক্রিজ করছে আর স্টপিং পোটেনশিয়াল ইনক্রিজ করছে, কিন্তু ম্যাক্সিমাম বইয়ে বলছে যে স্যাচুরেটেড ফটো কারেন্ট হচ্ছে পাল্টাচ্ছে না, শুধুমাত্র স্টপিং পোটেনশিয়ালটা ইনক্রিজ করছে। তাহলে এইটাকে প্রপারলি এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে? 4 নম্বর ফিচারটা কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে? এটা আচ্ছা, এবারে নেক্সট এই যে 4টে ছবি আমি এখানে এঁকেছি, সেই 4টে ছবি দেখো বেসিক্যালি আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট। প্রথম ছবিতে হচ্ছে ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সি ফিক্সড ইন্টেন্সিটি, এবারে একটা একটা ভ্যারি করছি। সেকেন্ড ছবিতে হচ্ছে ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি আলাদা। থার্ড ছবিতে হচ্ছে ফিক্সড ফ্রিকোয়েন্সি ফিক্সড ইন্টেন্সিটি, মেটাল আলাদা, অর্থাৎ তার ওয়ার্ক ফাংশন আলাদা। আর ফোর্থ ছবিতে হচ্ছে ফিক্সড মেটাল ফিক্সড ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি আলাদা। এই যে প্রথম যে 4টে ছবি, 4টি আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট, একটা একটা ভ্যারি করলে ছবির নেচারটা কীরকমভাবে ভ্যারি করেছে সেই যে ইনফরমেশনটা, হ্যাঁ, এক্সপ্লানেশনটা তো আমরা ক্লাসিক্যালি যেটা দিতে দিচ্ছি, ক্লাসিক্যালি যেটা পারবো না সেটা সার্টেনলি হচ্ছে আইনস্টাইনের যে থিওরি তা দিয়ে বলতে পারবো। তাহলে যে 4টে মানে এক্সপেরিমেন্টাল অবজারভেশনের কথা এখন পর্যন্ত বলেছি, সেখানে কারো কিছু অসুবিধা আছে কিনা বলো। ঠিক আছে? এটা হয়েছে? আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আমি 3টে ছবি করব, যে 3টে ছবি হচ্ছে যেখানে দেখো জিনিসটা পাল্টে যাচ্ছে। 5 নম্বর ছবিতে যেটা আছে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অথবা স্টপিং পোটেনশিয়ালটাকে প্লট করছে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর ইন্টেন্সিটি প্লট করছে, যেখানে মেটালটা ফিক্সড ফ্রিকোয়েন্সি ফিক্সড। কি দেখতে পাচ্ছ? কাইনেটিক ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন অ্যাজ ওয়েল অ্যাজ স্টপিং পোটেনশিয়ালটা ইন্টেন্সিটির উপরে কোনো রকমভাবে নির্ভর করছে না। ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট বাড়াচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা পুরোটা ফিক্সড হয়ে যাচ্ছে।
ফর ফিক্সড মেটাল and for an incident radiation of fixed frequency, kinetic energy of the ejected electron is independent of intensity of incident light. For a fixed metal and for an incident light of fixed frequency, maximum kinetic energy of the ejected electron is independent of intensity of incident light. এই যে পার্টটা কোনোভাবেই তুমি ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারবে না। হ্যাঁ, যেখানে তোমার কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ইন্টেন্সিটির উপর কোনো রকমভাবে নির্ভর করছে না, এইটা কিন্তু তুমি কোনো রকমভাবেই ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারবে না। সেইটার জন্য তোমাকে নতুন কোনো থিওরি সার্টেনলি প্রশ্রয় নিতে হবে, মানে আশ্রয় নিতে হবে। আচ্ছা, নেক্সট তুমি কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন যখন ফ্রিকোয়েন্সি রেসপেক্টে প্লট করছো, কি হচ্ছে দেখো কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হয় না, কাইনেটিক এনার্জি সবসময় গ্রেটার ইকুয়াল টু 0। তুমি ছবিতে দেখতে পাচ্ছ ফ্রিকোয়েন্সির একটা সার্টেন ফ্রিকোয়েন্সি নিউ 0 থেকে যখন কম হচ্ছে, তখনও কোনো কাইনেটিক এনার্জি তোমার কখনো পজিটিভ হচ্ছে না, তার মানে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে যে কোনো ইলেকট্রন বেরোচ্ছে না। ফ্রিকোয়েন্সির একটা ষাটের ভ্যালু থেকে যদি কম থাকে, কোনোভাবেই ইলেকট্রন বেরোবে না, তুমি ইন্টেন্সিটি যতই বেশি নাও কেন। এখানে ফিক্স মেটাল ব্যবহার করেছি, আমি মেটালটাকে ফিক্স করেছি, জাস্ট আমি ফ্রিকোয়েন্সিটাকে বাড়াচ্ছি। ফ্রিকোয়েন্সি বাড়ালে দেখো এখানে ইন্টেন্সিটি তুমি যাই নাও না কেন, হ্যাঁ, তাতে দেখতে পাচ্ছি যে কাইনেটিক এনার্জিটা মানে তোমার আপ টু নিউ ইকুয়াল টু নিউ 0 পর্যন্ত নেগেটিভই থাকছে, তার মানে বেসিক্যালি কোনো ইলেকট্রন বেরোচ্ছে না। যখন ইলেকট্রন বেরোলো, তারপর তুমি দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে লিনিয়ারলি বাড়ে। তাহলে এই ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট ইজ বিলো মিনিমাম ভ্যালু, দেন দেয়ার উইল বি নো এমিশন অফ ইলেকট্রন হোয়াট এভার গ্রেটার the intensity of incident light b, this frequency is called the threshold frequency. ফ্রিকোয়েন্সিটাকে 60 ভ্যালু থেকে কম হলে ইন্টেন্সিটি যতই বাড়াও না কেন, কোনোভাবেই ইলেকট্রন বেরোবে না, সেটাকে বলা হচ্ছে থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি। আর যখন তোমার নিউটা গ্রেটার দ্যান নিউ 0, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি, তখন কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ইনক্রিজেস লিনিয়ারলি উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, যেটা ছবিটি তুমি দেখতে পাচ্ছ। এবং পরে তুমি দেখবে যে এই যে তোমার দেখো তোমার ইলেকট্রনটা বাউন্ড ইলেকট্রন, সে আটকে ছিল, মানে তার একটা পোটেনশিয়াল এনার্জি ছিল। তাহলে আমি যদি এই যে এইখান থেকে এতখানি এনার্জি দিই, তবে কাইনেটিক এনার্জিটা গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে। তার মানে এই মিনিমাম এনার্জি যেটা রিকোয়ার্ড টু জাস্ট ইজেক্ট দ্য ইলেকট্রন, সেটাই হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশন। তাহলে এই যে নেগেটিভ ইন্টারসেপ্ট, সেটা বেসিক্যালি ওয়ার্ক ফাংশন। তাহলে এই ছবিতে যখন ফিক্সড মেটাল ব্যবহার করেছো, করে কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করছো, তখন যে এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট যেটা, সেটা থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করছে। নিউ 0টা হচ্ছে তোমার থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি, এখানে নিউ 0টা হচ্ছে এখানে থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি আর ফাইটা হচ্ছে, বা ফাই 0 যাই বলো না কেন, ফাইটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। এটাকেও আমি এক্সপ্লেন করব, এটাকেও ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারা যাবে না, হ্যাঁ, মানে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এক্সপ্লেন করতে পারা যাবে না, তার জন্য আমাকে নতুন কিছু এক্সপ্লেনেশন বের করতে হবে, যেটা আইনস্টাইন বেসিক্যালি দেবে। আর এখানে একটা পার্টিকুলার মেটাল ব্যবহার করা হয়েছে, কিন্তু দুটো মেটাল ব্যবহার করতাম। দুটো মেটালের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে ছবির নেচারটা কি হচ্ছে, মানে প্যারালাল স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ। মানে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে যে তুমি এখানে স্লোপটা হচ্ছে একই থাকছে, হ্যাঁ, কিন্তু এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট বা ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট দুটোই পাল্টাচ্ছে। খুব স্বাভাবিক ব্যাপার যে যখন তোমার বিভিন্ন মেটাল ব্যবহার করবে, তার ওয়ার্ক ফাংশনগুলো আলাদা হয়ে যাবে বলে ডিফারেন্ট তুমি ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট পাবে, এবং তার মতো করে থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সিও পাল্টে যাবে। দেখবে তুমি মেটাল টু মেটাল থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সিও পাল্টে যায়। থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি পাল্টে যাচ্ছে, তাই জন্য এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্টগুলো পাল্টে গেছে, কিন্তু তুমি প্যারালাল স্ট্রেট লাইন পাচ্ছ। এটাকেও তুমি সার্টেনলি যখন এক্সপ্লেন করবে, তাতে তোমাকে ওই ক্লাসিক্যাল থিওরি দিয়ে এর এক্সপ্লেনেশন হবে না, তোমাকে নতুন থিওরি দিয়ে এটাকে এক্সপ্লেন করতে হবে। এই যে লাস্ট যে তিনটে ফিচার আমি দেখলাম, যেখানে বেসিক্যালি কাইনেটিক এনার্জি প্লট করছে ভার্সেস হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে কাইনেটিক এনার্জি ভার্সেস ইন্টেন্সিটি ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সির জন্য, কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি ফিক্সড মেটালের জন্য, আর দুটো ডিফারেন্ট মেটালের জন্য কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি যে ছবিটা হচ্ছে, সেখান থেকে থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্ট ইত্যাদি তুমি পাচ্ছ। 5, 6, 7 এই যে তিনটে বলা হলো, এই তিনটে বুঝতে পেরেছো? ঠিক আছে, মানে এগুলো কিন্তু কেন এটা হলো এক্সপ্লেন করা হয়নি, কিন্তু ফ্যাক্টটা ইনফরমেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর লাস্ট যে প্রপার্টিটা বলবো ফটো ইলেকট্রিক এফেক্টে, সেটা হচ্ছে যে ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টেনিয়াস, দ্যাট ইজ ইলেকট্রন ইজ এমিটেড ফ্রম দ্য ক্লিন মেটালিক সারফেস
ইমিডিয়েটলি আফটার লাইট অফ সুইটেবল ফ্রিকোয়েন্সি ইনসিডেন্ট ইন ইট, মানে লাইট পড়ার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার ইলেকট্রনটা বেরোচ্ছে। এমনি নর্মালি যদি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে তুমি দেখো, তাহলে কিন্তু একটা সার্টেন সময় লাগার কথা ছিল। লাইটকে যদি তুমি ওয়েভ হিসেবে ভাবতে, তাহলে একটা ঢেউ তোমার যেন পড়ছে, ঢেউটা তো অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকে, ঠিক আছে? তা তোমাকে যেটা করতে হবে যে সেখান থেকে তোমার করতে হবে, মানে ওই ওই এনার্জিটা একটা জায়গার মধ্যে ছড়িয়ে পড়লো, সেটা একটা পার্টিকুলার পয়েন্টে কনসেন্ট্রেট হতে হবে, তারপরে সেইটা যখন ওয়ার্ক ফাংশনকে এক্সিড করে গেল, সেখান থেকে ইলেকট্রন বেরোবে। পুরো প্রসেসে এখানে একটা সময় লাগার কথা, কিন্তু বাস্তবে কি হচ্ছে, ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ ইনস্ট্যান্টিনিয়াস। Electron is emitted from the clean metallic surface immediately after light of suitable frequency incident on it. তা দেখো, এই মোটামুটিভাবে বিভিন্ন বইয়ে হয়তো এইগুলো ভাঙাচড়া করে আরো বেশি প্রপার্টির কথা বলে দেওয়া থাকে, কিন্তু আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে মানে খুব ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট এই সমস্ত এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলোকে ব্যাখ্যা করতে হবে। আর এবারে আমরা এই ডিসকাশনের সাথে সাথে কিছু জিনিস তো অলরেডি এক্সপ্লেন করে 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 গেলাম। আমাদের লাইট সম্বন্ধে নর্মাল যে ধারণা আছে, লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই ধারণা থেকে কিন্তু আমরা অনেক কথাবার্তা বলতে পারলাম অলরেডি, ঠিক আছে? কিন্তু অনেক কিছু এক্সপ্লেন করতেও পারিনি। পরীক্ষা কিন্তু এটাই দেয় যে ফটো ইলেকট্রিক এফেক্টে কোন কোন ঘটনাগুলো, যে ঘটনাগুলোকে সকল তুমি এক্সপ্লেন করতে পারোনি। তা দেয়ার আর সাম এক্সপেরিমেন্টাল অবজারভেশন দ্যাট ক্যানট বি এক্সপ্লেন বাই ওয়েভ থিওরি অফ লাইট। হ্যাঁ, কতগুলো এক্সপেরিমেন্টাল অবজারভেশন আছে যেগুলো তুমি কোনোভাবেই এক্সপ্লেন করতে পারছো না। দেয়ার আর সাম এক্সপেরিমেন্টাল অবজারভেশন দ্যাট ক্যানট বি এক্সপ্লেন বাই ওয়েভ থিওরি অফ লাইট বা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এক্সপ্লেন করতে পারছো না। তার মধ্যে যদি 3টে ঘটনা বলে, তাহলে তোমাকে 5 নম্বর, 6 নম্বর এবং 8 নম্বর এইটাকে বলতে হবে। 5 নম্বরটা কি, মানে সাডেনলি এটাও তুমি এক্সপ্লেন করতে পারবে না, এই 4 নম্বরটা এক্সপ্লেন করতে পারবে না, কিন্তু 3টে ঘটনা যদি বলে তাহলে তুমি জাস্ট এই 5, 6 আর 8 এই 3টে নেবে। 5 নম্বরটা কি বলা হচ্ছে, যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। মানে ফিক্সড মেটাল বা ফিক্সড ফ্রিকোয়েন্সি যদি ব্যবহার করো, তাহলে এই যে ফর ফিক্সড মেটাল অ্যান্ড ফর অ্যান ইনসিডেন্ট লাইট অফ ফিক্সড ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। এটাকে তুমি কোনোভাবেই ক্লাসিক্যাল থিওরি বা ওয়েভ থিওরি অফ লাইট দিয়ে এক্সপ্লেন করতে পারবে না। সেখানে যে কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যে তুমি ফ্রিকোয়েন্সিটাকে সার্টেন ভ্যালুর থেকে কম রেখে ইন্টেন্সিটি যতই বাড়াও না কেন, ক্লাসিক্যালি কি হচ্ছে, ইন্টেন্সিটি মানেই এনার্জি, তার যত বেশি ইন্টেন্সিটি তত বেশি এনার্জি, তাহলে ফ্রিকোয়েন্সির সাথে কি এসে গেল? তাহলে আমি যদি সার্টেন ইন্টেন্সিটিটা বাড়াই, তাহলে অবশ্যই ইলেকট্রন বেরোবে। কিন্তু কথা হচ্ছে যে ইন্টেন্সিটি যত বাড়াই, যত বেশি করো না কেন, ফ্রিকোয়েন্সিটা একটা সার্টেন ভ্যালুর থেকে যদি কম থাকে, কোনোভাবেই ইলেকট্রন বেরোবে না। তাহলে এই যে কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটা কোনোভাবেই তুমি ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারবে না। আর থার্ড দিক হচ্ছে ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টিনিয়াস, অর্থাৎ জাস্ট তোমার মানে লাইটটা পড়ার সঙ্গে সঙ্গে যে ইলেকট্রন বেরোবে, এটাও কিন্তু তুমি এক্সপ্লেন করতে পারবে না। কেননা লাইট যদি ওয়েভ হতো, তাহলে কিন্তু ইলেকট্রন বেরোতে একটা সার্টেনলি সময় লাগার কথা ছিল। তার মানে যদি তোমাকে বলতে বলে হোয়াট আর দ্য ফেনোমেনন, হ্যাঁ, দ্যাট ক্যানট বি, হোয়াট আর দ্য এক্সপেরিমেন্ট অবজারভেশনস অফ ফটো ইলেকট্রিক এফেক্ট দ্যাট ক্যানট বি এক্সপ্লেন বাই সকল ক্লাসিক্যাল থিওরি অফ লাইট বা বাই সকল ক্লাসিক্যাল ফিজিক্স, তার মধ্যে এই 3টে 5 নম্বর, 6 নম্বর এবং 8 নম্বর, এই 3টে তুমি বলবে, ঠিক আছে? তাহলে যা হলো দেখো, এখনো পর্যন্ত আমি জাস্ট এক্সপেরিমেন্টাল অবজারভেশনস গুলোকে বলে গেলাম। মানে মূলত বিজ্ঞানের লেনার্ডের এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে, তার সঙ্গে আরো হল ওয়ার্কস, টোল স্টপ, এটা সব ছিল। এরা যে 1900 থেকে 1900 মানে 1887 সাল থেকে এক্সপেরিমেন্টগুলো স্টার্ট হয়েছে, মোটামুটি 1890 থেকে 1900 সাল, এই সময় জুড়ে তারা যে সমস্ত এক্সপেরিমেন্ট করেছেন এবং এক্সপেরিমেন্টাল যে অবজারভেশনসগুলোকে পেয়েছেন, সেগুলোকে আমরা সামারাইজ করে দিয়েছি। সামারাইজ করে এরকম একটা জায়গা আমরা দাঁড় করিয়েছি, ঠিক আছে? তাহলে এই ইনফরমেশনগুলো আগে ভালো করে বুঝে নাও। দেখো, আমাদের এই যে প্রথম দিকে যে লেখাপড়াগুলো হচ্ছে, সেটা তুমি ব্ল্যাক বডি রেডিয়েশন বলো, বা পরে বোর্ড থিওরিও বলো, বা এদিকে ফটো ইলেকট্রিক এফেক্ট বলো, প্রত্যেকটা পড়ানোর নেচারটা কেমন হচ্ছে দেখো, যে আমি প্রথমে এক্সপেরিমেন্টালি কি কি পাওয়া যাচ্ছে সেগুলোকে দেখছি, দেখে সেখানে ক্লাসিক্যালি সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি, এবং আলটিমেটলি দেখছি যে ক্লাসিক্যালি এটা এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না, তখন সেগুলোকে এক্সপ্লেন করার জন্য নতুন একটা থিওরি বা নতুন একটা প্রিন্সিপালের আশ্রয় নিচ্ছি। এই তো নর্মাল পড়ানোর ফিচারগুলো হচ্ছে। ব্ল্যাক বডি তো ওই রকম ভাবেই বলা হয়েছে। তা ফটো ইলেকট্রিক এফেক্টটা আমি জাস্ট এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস গুলোকে বললাম,
এবং ফ্যাক্টসগুলোকে বলতে বলতে ফ্যাক্টসগুলোকে ক্লাসিক্যালি এক্সটেন্ড করার চেষ্টা করে করে গেলাম, লাইট ওয়েভ ধরে বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ধরে আমি এক্সটেন্ড করতে করতে যাওয়ার চেষ্টা করলাম, দেখলাম সব কিছু আমি পারছি না। Right? তো যখন পারবো না তখন কোনো একজন মহাজ্ঞানীর শরণাপন্ন হতে হবে, সে নতুন করে অনেক কিছু ভাববে। এক্ষেত্রে সেই মহাজ্ঞানীটা হচ্ছে আইনস্টাইন, যেটা 1905 সালে এই ফটোইলেকট্রিক এফেক্ট সমস্ত অবজারভেশনগুলিকে এক্সপ্লেন করে দিতে পেরেছি। তাহলে আমরা সেটাই আসবো। তাহলে এখনো পর্যন্ত যা বলেছি তাতে যদি কারো কিছু অসুবিধা থাকে বলো। হ্যাঁ, মূলত এর পরের জায়গাটাই কিন্তু বেশি ইন্টারেস্টিং আর কি। তাহলে যা যা বলা হয়েছে এখানে কোনো ফিচার যদি বুঝতে না পারো বলো, আমি তাহলে আবার রিপিট করবো। বলে নাও, দেখে নাও ভালো করে, দেখে নিয়ে আমার বলো যে কোন জায়গাটা তোমার অ্যাকচুয়ালি অসুবিধা হচ্ছে। কি কিছু অসুবিধা আছে? খোকারা, এই শিশির ঘোষ, বুঝেছিস? বুঝেছিস? তা তুই এত পরে জয়েন করলি কেন? ওই বেটার ছেলে ঘুমাচ্ছে, দিন রাত ঘুমানা, শুধু দিন রাত ঘুমানা। রাতে কটায় ঘুমিয়েছিস? 11:30টায়? 11:30টায় ঘুমিয়ে 6:30 উঠতে পারছিস না? হুম, ঠিক আছে। আর কারো কিছু অসুবিধা আছে? ঠিক আছে, চলো। তাহলে এবারে আমাদের এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে হবে। এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করছেন কে? না, বিজ্ঞান অ্যালবার্ট আইনস্টাইন 1905 সালে। তিনি কি বলছেন? তিনি এই যে প্রচলিত ধ্যান ধারণাটা ছিল প্রায় গত 200 বছরের যে ধ্যান ধারণা, যে লাইট বেসিক্যালি একটা ওয়েভ, সেই ধ্যান ধারণাটাকে পাল্টালেন। তিনি বললেন যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস, যাকে বলা হচ্ছে ফোটনস, ইচ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল ফোটনস, ইচ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। অর্থাৎ লাইট সে বেসিক্যালি হচ্ছে কতগুলো, মানে আমি বলবো কি পার্টিকেলের কম্বিনেশন, যে পার্টিকেলগুলোকে অ্যাজ ইফ যেন এক একটা ফোটনস বলা হচ্ছে, প্রত্যেকটা এনার্জি হচ্ছে এইচ নিউ। আইনস্টাইন কিন্তু সেই যে পার্টিকেলগুলো যেগুলোকে ফোটন বলা হচ্ছে তার মোমেন্টাম নিয়ে কোনো কথাবার্তা বলেননি। পরবর্তীকালে কম্পটন তার মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলবেন। কিন্তু আইনস্টাইন থিওরিতে কিন্তু লাইট একটা এনার্জি প্যাকেট, বা তুমি লাইট ইজ এ কালেকশন অফ পার্টিকেলস তুমি বলবে, সেই পার্টিকেলের মোমেন্টাম বা মাস নিয়ে কোনো কথাবার্তা বলা হচ্ছে না। জাস্ট এইটুকু বলা হচ্ছে প্রত্যেকটার এক প্যাকেট করে এনার্জি আছে, এবং সেই এনার্জিটা হচ্ছে তোমার এইচ নিউ, সেটা ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রপোর্শনাল, আর প্রপোর্শনালিটি কনস্ট্যান্টে এইচ। যে এইচটা বিজ্ঞানী প্ল্যাঙ্ক তার ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন এক্সপ্লেন করার সময় দিয়েছিলেন, সেই এইচ। এটা, আর এই কনটেক্সটে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে রাখবে, সেটা হচ্ছে যে এই ফোটন এই নামটা কিন্তু আইনস্টাইনের দেয়া না। আইনস্টাইন এটাকে এনার্জি কোয়ান্টা বলতে। এই ফোটন এই টার্মিনোলজিটা প্রথম ব্যবহার করা হয় 1926 সালে গিলবার্ট নিউটন লুইস এই ফোটন এই টার্মটা প্রথম ব্যবহার করে। 1926 সালে গিলবার্ট নিউটন লুইস, অনেক পরে আর কি। তিনি বলেন এই এনার্জি কোয়ান্টাটা ইজ নাথিং বাট দেয়ার ফোটন। আর এবারে দেখো, তাহলে এই যে ফোটনগুলো যদি পার্টিকেলের মতো হয়, তাহলে এই ফোটনগুলো যখন তোমার একটা ক্লিন মেটালিক সারফেসে পড়ছে, তখন একটা টু বডি বা বাইনারি কলিশন হচ্ছে বিটুইন দ্য ফোটন অ্যান্ড দ্য ইলেকট্রন, এবং সেই বাইনারি কলিশনটা যে ইলাস্টিক ইন নেচার। When light is incident on a clean metallic surface, then there will be a two body or binary collision between a photon and an electron which is elastic. স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে কার সাথে? না, ইনসিডেন্ট ফোটন এবং ইলেকট্রনের সাথে। ওকে, আচ্ছা দেখো, যেহেতু এটা বাইনারি কলিশন, অ্যাজ ইট ইজ এ টু বডি আর বাইনারি কলিশনস, এক্ষেত্রে এই ইলেকট্রনটা বেরোবে কি বেরোবে না সেটা কিন্তু একটা ফোটনের উপরই নির্ভর করছে। মানে এমন হচ্ছে না, যদি ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটিটা অ্যাবনর্মালি হাই, পরবর্তীকালে লেজার আবিষ্কৃত হওয়ার পরে
ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট ভীষণ হাই তৈরি করতে পারা যায়, কিন্তু আমি সেই অবস্থায় যদি না থাকি, 1905 সালের আশেপাশে যখন হচ্ছে তখন তোমার লেজার আবিষ্কৃত হয়নি। লেজার আবিষ্কৃত হয়েছে 1956-57 এই সময় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেজার প্রথম আবিষ্কৃত হয়। সেখানে যখন কথাবার্তা বলছি তখন সাডেনলি লাইটের ইন্টেন্সিটি বেশ কম ছিল। তো এই কম ইন্টেন্সিটি লাইট যখন তুমি ব্যবহার করছো, মানে মানে এক্সট্রিমলি হাই ইন্টেন্সিটি তৈরি করতে পারতে না আর কি। তখন যেটা দেখতে পাচ্ছ যে ইলেকট্রনের সঙ্গে ফোটনের দেয়ার উইল বি টু বডি কলিশন। টু বডি কলিশন ইমপ্লাইজ যে যে একটা ফোটনের এনার্জি অ্যাকচুয়ালি রেসপন্সিবল হবে যে ইলেকট্রনটা বেরোবে কি বেরোবে না। ঠিক আছে? তাহলে এনার্জি অফ এ সিঙ্গেল ফোটন ইজ রেসপন্সিবল হোয়েদার ইলেকট্রন উইল বি ইজেক্টেড অর নট। আচ্ছা, তো এবারে এই যে এক একটা ফোটনের এনার্জি এইচ নিউ, এই এইচ নিউটা দুটো পারপাসে ব্যবহৃত হচ্ছে। একটা যে ওয়ান পার্ট ইজ ইউজ টু ইজেক্ট দ্য ইলেকট্রন and the rest part gives kinetic energy of the ejected electron. Suppose we have a photon of frequency nu having energy equal to h nu, and this energy has been used up in two purposes. A part of it is actually used to eject the electron, and the rest part gives the kinetic energy of the ejected electron. Therefore, kinetic energy of the ejected electron can be written as the energy of the photon h2 minus work function, the minimum energy required to just eject the electron, which is called the work function. If you subtract work function from the total energy of the photon, then you will get the maximum kinetic energy of the ejected electron. This important equation is known as the Einstein's equation of photoelectric effect, and this is very, very important. Every electric effect, kinetic energy, maximum kinetic energy is h nu minus 5. দেখো এই ইকুয়েশনটা তুমি আরো কয়েক রকম ভাবে তুমি লিখতে পারবে, সেটা পরে আসছি। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখো যে যখন তোমার এই কাইনেটিক এনার্জিটা জিরো হয়ে যাচ্ছে, কাইনেটিক এনার্জি যখন জিরো হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন করসপন্ডিং ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কিন্তু নিউ জিরো, তাহলে এইচ নিউ জিরোটা 5 হয়ে যাচ্ছে, সেখানে নিউ জিরোটা 5/8 হলো। দিস ইজ দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। হোয়াট ইজ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি? দিস ইজ এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি below which there will be no emission of electron, but if the frequency is greater or equal to this particular frequency, then there will be emission of electron. So threshold frequency can be defined when kinetic energy of the ejected electron is just 0. In that case, h nu 0 should be equal to 5, and the nu 0, this is the threshold frequency, will be work function divided by Planck constant. তবে দেখো এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, কেমন করে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির সঙ্গে ওয়ার্ক ফাংশনটা এরকম ভাবে রিলেটেড। আচ্ছা, এবারে নিউমেরিক্যাল প্রবলেম করার সময় এই যে কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ইলেকট্রন যেমন এইচ নিউ মাইনাস 5 বলছি, তুমি এটাকে এইচ সি বাই ল্যামডা মাইনাস 5 বলতে পারো, যেখানে সিটা হচ্ছে স্পিড অফ লাইট, মানে একটা ফ্রিকোয়েন্সির টার্মসে না করে আমি ওয়েভলেন্থের টার্মসে লিখতে পারি। আচ্ছা, এখানে যেমন নিউ জিরোটা হচ্ছে 5 ইন্টু এইচ বলা হয়েছে, তাহলে এখানে তুমি লিখতে পারো যে এখানে তুমি দেখো এইচ নিউ জিরো ইকুয়াল টু 5, তার মানে এইচ সি বাই ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু 5, সেখান থেকে ল্যামডা ম্যাক্সটা তুমি পেয়ে যেতে পারো, সেটা হচ্ছে এইচ সি বাই 5, এখান থেকে পেয়ে যেতে পারো। আর কাইনেটিক এনার্জি যে ইকুয়েশনটাকে তুমি চাইলে আবার এইরকম ভাবে লিখতে পারছো, এই মানে আইনস্টাইন ইকুয়েশন থেকে এইচ সি বাই ল্যামডা মানে এইচ সি বাই ল্যামডা, এরকম ভাবে তুমি লিখে ফেলতে পারছো। এটা মানে কিছুই না, এইগুলোকে আলাদা করে মনে রাখার দরকার নেই। এই 1 নম্বর 1 নম্বর আর এই সরি 2 নম্বর আর 3 নম্বর, এই মানে বেসিক্যালি 3টে ইকুয়েশন থেকে নিউমেরিক্যাল প্রবলেম আছে। এখানে যে 2 নম্বর 3 নম্বর ইকুয়েশন বলা হয়েছে, আর একদম প্রথম ফিচারটাকে বলার সময় টপিং পোটেনশিয়ালের সাথে যে সম্পর্কটা আছে না, এই যে কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ভার্সেস টপিং পোটেনশিয়াল, তার যে সম্পর্কটা আর কি, এইটা এই যে 1 নম্বর ইকুয়েশন, এই 3টে ইকুয়েশন থেকে কিন্তু সমস্ত নিউমেরিক্যাল প্রবলেম আসে। আর এবারে তুমি এইটাকে যে এর ফর্মে নিয়ে চলে যাচ্ছ, ধরো তুমি ওই ফ্রিকোয়েন্সিটার বদলে ওয়েভলেন্থের টার্মসে লিখছো, এটা তো অ্যাকচুয়ালি যখন প্রবলেমটাকে করবে তখন সেই মতো করে সাবস্টিটিউট করে দিলেই হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার নয় এটা। আচ্ছা, এবারে দেখো তাহলে এই যদি হতো, তাহলে তুমি প্রথম থেকে এবারে বোঝার চেষ্টা করো তুমি সবকিছুকে এক্সপ্লেন করতে পারছো কিনা, খেয়াল করো। আচ্ছা, প্রথম যে পার্টটায় আছে যে কেন তোমার এই এই এটা মানে কারেন্টটা পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে এই রকমের প্লটটা দিচ্ছে। দেখো এখন কি যে ফিক্সড মেটাল, ফিক্সড ফ্রিকোয়েন্সি আর ফিক্সড ইন্টেন্সিটি লাইট তুমি দিচ্ছ। দেখো ইন্টেন্সিটি যদিও বা ডিফাইন হচ্ছে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। এখন এখন কথা হচ্ছে কি লাইটটা এখন কালেকশন অফ ফোটনস হয়ে গেছে, প্রত্যেকটা এনার্জি এইচ নিউ। তাহলে যে ইন্টেন্সিটি বলা হচ্ছে যে একটা টোটাল এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া,
তাকে যদি তুমি এইচ নিউ দিয়ে ভাগ করে দাও তাহলে নাম্বার অফ ফোটনস ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া, তার মানে ইন্টেন্সিটি ইজ অ্যাকচুয়ালি ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটনস ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া। আর এবার একটা ক্লিন মেটালিক সারফেসে যখন লাইট পড়ছে মানে তুমি বলতে পারো বেশ কিছু ফোটনস গিয়ে ধাক্কা দিচ্ছে। তা যখন অনেক কিছু ফোটনস গিয়ে ধাক্কা দেবে তাহলে ইন্টেন্সিটি ফিক্সড, মানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির যদি ফোটনস তুমি নাও তার মানে বেসিক্যালি তোমার নাম্বার অফ ফোটন ফিক্সড হয়ে গেল। আচ্ছা, নাম্বার অফ ফোটন ফিক্সড, এবারে বলা হয়েছে কি টু বডি কলিশনস হচ্ছে। টু বডি কলিশন যদি হয় তাহলে এক একটা ফোটন এক একটা ইলেকট্রনকে বের করতে পারে। তা যত বেশি ইন্টেন্সিটি তত বেশি ফোটন ধাক্কা দিচ্ছে, তত বেশি ইলেকট্রন বেরোচ্ছে এটা। আচ্ছা, এবারে এই যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সেই ইলেকট্রনগুলো একটা সার্টেন কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে। তা যদি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোয় তাহলে অবভিয়াসলি সেই ইলেকট্রনটাকে তোমাকে আটকাতে হবে। আটকানোর জন্য তোমাকে রিভার্স বায়াসে রেখে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে সার্টেন ভ্যালুতে নিয়ে যেতে হবে, সেটা তোমার স্টপিং পোটেনশিয়াল দিচ্ছে এটা। তার মানে আগে যেমন হচ্ছে যে একটা থিন মেটালিক সারফেসে লাইট পড়ছে সেখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, এখন আমি বলবো যে ফোটন ধাক্কা দিচ্ছে সেখান থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে। তাহলে যে ইলেকট্রনটা বেরোচ্ছে একটা সার্টেন কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে বলে ইভেন ইফ পোটেনশিয়াল হচ্ছে জিরো তখন একটা নন জিরো কাইনেটিক এনার্জি আছে। এবারে পোটেনশিয়াল ডিফারেন্সটা বাড়াচ্ছি ফরওয়ার্ড বায়াসে রেখে, তাহলে ওই নেগেটিভলি চার্জ ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড হচ্ছে, সেগুলো সে অ্যানোড পর্যন্ত পৌঁছে যাচ্ছে, মানে কারেন্টটা তোমার বাড়ছে, বেড়ে 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 স্যাচুরেটেড ফটো কারেন্টটা তুমি এলে। আর রিভার্স বায়াসে যখন রাখলে যে ইলেকট্রনটা বেরোচ্ছে সে বেসিক্যালি নেগেটিভলি চার্জ। হ্যাঁ, এবারে আমি এখন করেছি কি রিভার্স বায়াসে থেকে অ্যানোডটাকে নেগেটিভলি চার্জ করে দিয়েছি, তখন নেগেটিভটা রিপেল করছে বলে একটা সময়ের পরে কারেন্ট তোমার ফটো কারেন্টটা জিরো হয়ে যাবে, সেটা তোমাকে আলটিমেটলি স্টপিং পোটেনশিয়ালটা দেবে। আচ্ছা, সেকেন্ডটাতে ইন্টেন্সিটি বাড়ালে কেন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, স্টপিং পোটেনশিয়াল কেন ফিক্স থাকছে? কারণ স্টপিং পোটেনশিয়ালটা নির্ভর করবে যে এক একটা যে ইলেকট্রন বেরোকে তার কাইনেটিক এনার্জির উপরে। এবারে আমার একটা ইলেকট্রনটা বেরোকে তার কাইনেটিক এনার্জি আমি আইনস্টাইন ইকুয়েশন থেকে কি দিলাম এইচ নিউ মাইনাস ফাইভ। তাহলে ফিক্সড মেটাল ব্যবহার করছে বলে ফাইভ ফিক্স, ফিক্সড ফ্রিকোয়েন্সি লাইট ব্যবহার করছে মানে হচ্ছে এইচ নিউটা ফিক্স। তাহলে অবভিয়াসলি হচ্ছে ইজেক্টেড কাইনেটিক এনার্জি ফিক্স, ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যদি ফিক্সড হয়ে গেছে তাহলে স্টপিং পোটেনশিয়াল কিছু পাল্টাচ্ছে না। কিন্তু ইন্টেন্সিটি যখন বাড়িয়ে দেওয়া হলো, ইন্টেন্সিটি বাড়িয়ে দেওয়া হলো মানে কি বেশি বেশি ফোটন যখন গিয়ে ধাক্কা দিচ্ছে বেশি বেশি ইলেকট্রন বেরোচ্ছে, বেশি বেশি ইলেকট্রন বেরোলে করসপন্ডিং কারেন্টটা বেশি বেশি হয়ে যাচ্ছে। কেন ইন্টেন্সিটি বাড়ালে তোমার কারেন্টটা বেড়ে গেল। আচ্ছা, তারপরে দেখো তুমি যখন দেখছো মানে এই যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা কি হলো এইচ নিউ মাইনাস ফাইভ। তো এই যে আইনস্টাইন ইকুয়েশন থেকে কি হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা এইচ নিউ মাইনাস ফাইভ। তাহলে এবার ফাইভ যদি বেড়ে যায় কি হবে, কাইনেটিক এনার্জিটা কমে যাবে। আর কাইনেটিক এনার্জি কমে গেলে কি হবে, স্টপিং পোটেনশিয়ালটা কমে যাবে। তাই হয়েছে এখানে। তাহলে ফিক্সড ফ্রিকোয়েন্সি ফিক্সড ইন্টেন্সিটি যদি স্টপিং পোটেনশিয়ালটা বেড়ে যায় তাহলে স্টপিং পোটেনশিয়াল বেড়ে যায় মানে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কমে যাওয়া, ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কমে যাওয়া মানে হচ্ছে করসপন্ডিং স্টপিং পোটেনশিয়ালটা কমে যায়, যেটা ছবিতে পরিষ্কার হয়েছে। আর এক্ষেত্রে স্যাচুরেটেড ফটো কারেন্ট কেন ফিক্সড আছে, কারণ তুমি মেটালের ওয়ার্ক ফাংশন পাল্টালে কি হবে, তুমি তো ইন্টেন্সিটি এবং ফ্রিকোয়েন্সি ফিক্স রেখেছো। তাহলে ইন্টেন্সিটি যখন ফিক্সড রেখেছো তাকে তুমি জাস্ট এইচ দিয়ে ভাগ করলে নাম্বার অফ ফোটন ফিক্সড আছে। আর এক একটা ফোটন এক একটা ইলেকট্রন বেরোচ্ছে, সেখানে ইলেকট্রন যতটা বেরোচ্ছে সেটা ফিক্সড আছে, সেটা কারেন্টটাও কিন্তু তোমার ফিক্সড আছে। এটা। আচ্ছা, নেক্সট চলে এসো তোমার 4 নম্বর ফিচারটা। এই 4 নম্বর ফিচারটা যেটা ক্লাসিক্যালি বোঝা যাচ্ছিল না এবারে তুমি বুঝতে পারবে। আচ্ছা দেখো, এটা ভীষণ ভালো করে বোঝার চেষ্টা করো, মানে কেন লোকে বিভিন্ন বই যেগুলো আছে সেটা ভুল আমারটা ঠিক, তুমি একটুখানি বোঝার চেষ্টা করো। কি বলা হয়েছে, ফিক্সড মেটাল ফিক্সড ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সিটা বাড়ানো হচ্ছে। আচ্ছা, এবারে ইন্টেন্সিটি ফিক্স মানে কি, এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া ফিক্সড। তাহলে এবারে নাম্বার অফ ফোটনস কতগুলো হবে, নাম্বার অফ ফোটনস ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া কত হবে না, ইন্টেন্সিটিকে তোমাকে ভাগ করতে হবে এক একটা ফোটনের এনার্জি দিয়ে, অর্থাৎ এইচ নিউ দিয়ে। আর এবারে ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে কি হয়, এইচ নিউটা বেড়ে গেল, অর্থাৎ এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেল। তাহলে এক একটা ফোটনের যদি এনার্জি বেড়ে যায় তাহলে তুমি পরিষ্কার দেখো যখন ওই ভাগটাকে করছো মানে হচ্ছে ইন্টেন্সিটিকে তুমি এক একটা ফোটনের এনার্জি দিয়ে ভাগ করছো, তাহলে এক একটা ফোটনের এনার্জি বেড়ে যাওয়া মানে হচ্ছে ফোটনের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো যে ইন্টেন্সিটি মানে হচ্ছে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া, এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। এবারে তাকে যদি এইচ নিউ দিয়ে ভাগ করো তাহলে যেটা বেরোবে নাম্বার অফ ফোটন ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া। এবারে ফোটনের ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায়, এক একটা ফোটনের কি হলো এনার্জি বেড়ে গেল, এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেলে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশনের এরিয়াতে নাম্বার অফ ফোটনস কমে যাবে যদি তুমি ইন্টেন্সিটিটা ফিক্স রাখো।
ঠিক আছে? তাহলে এবারে দেখো, তা যখন তোমার নাম্বার অফ ফোটন যদি কমে যায় তাহলে স্যাচুরেটেড ফটো কারেন্ট সাডেনলি কমবে। কিন্তু উল্টো দিকে কি হচ্ছে, এক একটা ফোটনের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, মানে এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেল। ফটোনের এনার্জি বেড়ে যায়, তাহলে কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ইলেকট্রন বেড়ে গেল। কাইনেটিক এনার্জি বেড়ে গেলে স্টপিং পটেনশিয়ালটা বেড়ে যাবে। স্টপিং পটেনশিয়াল যেমন বাড়বে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু স্যাচুরেটেড ফটো কারেন্টটাও কমবে। তা বুঝতে পারলে যে শুধু ফ্রিকোয়েন্সি বাড়ালে তোমার স্টপিং পটেনশিয়ালটি বাড়বে সেরকম নয়, স্যাচুরেটেড ফটো কারেন্টটাও কমবে। এটা কি বুঝতে পারলে? ঠিক আছে? দেখো, আমি এখানে ইন্টেন্সিটি ফিক্স করেছি, ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি। তাহলে ইন্টেন্সিটি ফিক্স মানে কি, পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশনের এরিয়াতে একটা পার্টিকুলার অ্যামাউন্টের এনার্জি ফ্লো করছে। আচ্ছা, এবারে যে পার্টিকুলার অ্যামাউন্টের এনার্জি ফ্লো করছে মানে, এবারে তাকে যদি এইচ নিউ দিয়ে ভাগ করি, অর্থাৎ এক একটা ফোটনের এনার্জি দিয়ে ভাগ করি, তাহলে কতগুলো ফোটন ওখানে ধাক্কা দিচ্ছে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে আমি বের করে ফেলতে পারবো। আচ্ছা, এবারে ফ্রিকোয়েন্সি যখন বেড়ে গেল, এক একটা ফোটনের এনার্জি তো বেড়ে গেল, তা এক একটা ফোটনের এনার্জি যদি বেড়ে যায় তাহলে ওই একই ইন্টেন্সিটিতে নাম্বার অফ ফোটনস কতগুলো থাকবে সেটা কমে যাবে। মানে ধরো তোমার কাছে 100 টাকা আছে, সেই টাকাটা ফিক্স, ঠিক আছে? তুমি এবারে 5 টাকা পিস যদি চিপস কেনো তাহলে তোমার 20টা চিপস হবে। এবারে এক একটা চিপসের দাম যখন বেড়ে 10 টাকা হয়ে গেল, তাহলে সাডেনলি চিপসের সংখ্যাও তো কমে যাবে, তখন 10টা হবে। তা তাই না? তাহলে আমি ইন্টেন্সিটি ফিক্স রেখেছি, অর্থাৎ টোটাল এনার্জি ফিক্স রেখেছি। ফ্রিকোয়েন্সি বেড়ে গেল মানে এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেল, এক একটা ফোটনের এনার্জি বেড়ে যাওয়া মানে কিন্তু টোটাল নাম্বার অফ ফোটনস কমে গেল। আর টোটাল নাম্বার অফ ফোটনস কমে যাওয়া মানে হচ্ছে এক একটা ফোটন থেকে এক একটা ইলেকট্রনকে বের করে। নাম্বার অফ ফোটনস কমে গেল মানে হচ্ছে কারেন্টও কমে গেল। ঠিক আছে? এটা। আর এক একটা ফোটনের ফ্রিকোয়েন্সি বেড়ে গেল মানে এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেল। আর এক একটা ফোটন রেসপন্সিবল, কারণ এক একটা ফোটন হচ্ছে একটা করে ইলেকট্রনের সঙ্গে ধাক্কা দেয়। টু বডি কলিশনে একটা ফোটন একটা ইলেকট্রনকে ধাক্কা দেয়। তাহলে একটা ফোটনের এনার্জি যদি বেড়ে যায় তাহলে যে ইলেকট্রনটা বেড়ে যাবে কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, আর ইজেক্টেড ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি বেড়ে গেলে স্টপিং পটেনশিয়াল বেড়ে যাবে। ঠিক আছে? পরিষ্কার এখন? এবারে অন্যান্য বইয়ে যেটা করে সেটা স্টপিং পটেনশিয়ালটা বাড়ছে বলে, কিন্তু স্যাচুরেটেড ফটো কারেন্টটা কমছে সেটা বলে না। আমার মনে হয় সেটা ওরা ভুল বলে। ঠিক আছে? এটা। আচ্ছা, এবারে দেখো, এই যে পরের পার্টটা, তুমি তো দেখতে পাচ্ছ এখন তো একটা ফোটন সে একটা ইলেকট্রনের সঙ্গে ধাক্কা দিচ্ছে। এবারে ইন্টেন্সিটিটা মানে ইন্টেন্সিটি তো বেসিক্যালি কি করে, যে না মানে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া। এবার আমি যখন ফ্রিকোয়েন্সি ফিক্স করছি, ইন্টেন্সিটি বেশি মানে বেসিক্যালি কি হচ্ছে, যে পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনে বেশি 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 ফোটন যাচ্ছে। কিন্তু বেশি ফোটন গেলে কি হবে, অ্যাকচুয়ালি তো একটা ইলেকট্রনকে বের করছে একটা ফোটন, অর্থাৎ টু বডি কলিশনস হচ্ছে। তো টু বডি কলিশন যদি হয়, ধরো মানে একজন লোকে ছুঁচে সুতো পড়াতে পারছে না, ঠিক আছে? তা 10 জনে তোমরা একসাথে গেলে, তা 10 জনে একসাথে গিয়ে ছুঁচে সুতো পড়ানো কি সুবিধে কিছু হয়ে যাবে? কারণ এ তো আর বিশাল একটা বড় কিছু তুলতে হচ্ছে, একজনে পারছো না, 10 জন মিলে করছো। তা 10 জন সেখানে তোমার ফোর্সটাকে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু ছুঁচে সুতো পড়াবে তুমি। এবারে তোমার কথাটা হচ্ছে যে তোমার একজনের বদলে 10 জন গেলে, মানে একই রকম স্কিল, মানে যে ধরো চোখে একটু কম দেখে থাকে, তার পক্ষে ছুঁচে সুতো বা যার হাত কাঁপে তার ছুঁচে সুতো পড়ানো খুব ডিফিকাল্ট, এরকম একজনের বদলে যদি 10 জনও যায় তোমার লাভ কি হবে? কারণ ছুঁচে যখন সুতোটা পড়াবে তখন তো আর একটা ছুঁচ 10 জনে ধরছো, 10 জন মিলে সুতো ধরছো, সেটা তো হবে না। এখানে হচ্ছে সেম সিচুয়েশনটা, যে একটা ফোটন তো একটা ইলেকট্রনের সাথে ধাক্কা দিচ্ছে। তাহলে ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা কি হবে, সেই ওই ফোটনটার এনার্জির উপরে নির্ভর করবে। ওই ফোটনের এনার্জিটা ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করে। সেখানে ফ্রিকোয়েন্সি যদি ফিক্স রেখে দিই, ফিক্স মেটাল যদি ব্যবহার করি, তাহলে তুমি ইন্টেন্সিটি যাই করো না কেন, কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ইলেকট্রন কোনোভাবেই তার উপরে ডিপেন্ড করবে না। ঠিক আছে? এটা বুঝতে পারলে যে কেন কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ইলেকট্রন ইন্টেন্সিটির উপর কোনোভাবে ডিপেন্ড করে না? বোঝা গেল? আচ্ছা, বুঝতে পেরেছো কেন ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা ইন্টেন্সিটির উপর নির্ভর করছে না? পরিষ্কার? আর এবারে দেখো ফ্রিকোয়েন্সির কথাটা। এবার ফ্রিকোয়েন্সির মধ্যেই তো বেসিক্যালি এনার্জিটা আছে, কারণ এক একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ। সাডেনলি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সিটা কিন্তু সাফিসিয়েন্টলি কম হয়, যাতে করে এক একটা ফোটনের এনার্জি কম,
এবার এক একটা ফোটনের এনার্জি যদি ওয়ার্ক ফাংশনের থেকে কম হয়েছে তাহলে কোনোভাবে ইলেকট্রনটা বেরোবে না। ইলেকট্রনটা বেরোনো তখনই স্টার্ট করবে যখন এক একটা ফোটনের এনার্জি এইচ নিউটা করসপন্ডিং ওয়ার্ক ফাংশনের সঙ্গে সমান হচ্ছে, সেইখানে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দিচ্ছে। এবার ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিতে যত আমি বেশি নেব তত ফোটনের এনার্জি তত বাড়বে, আর যত বেশি ফোটনের এনার্জি বাড়বে ইজেক্টর ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তত বাড়বে, যেটা তোমার 6 নম্বর তোমার পরিষ্কার এটা। আর এবং দেখো যেটা কথা সেটা হচ্ছে যে এই যে কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লটটাকেও তুমি পেয়ে গেছো, একটা স্ট্রেট লাইন দিচ্ছে। এবারে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্ট ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যেটা এইচ নিউ মাইনাস ফাই যদি হয়, তাহলে কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করলে ইট গিভস ইউ স্ট্রেট লাইন উইথ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট ইকুয়াল টু -5 আর স্লোপটা হচ্ছে এইচ। দেখো তাহলে এই যে ছবিটা তুমি দেখেছো প্লটটা, এই প্লটটাও কিন্তু ওই আইনস্টাইন যে ইকুয়েশন সেই ইকুয়েশন থেকে পরিষ্কারভাবে এক্সপ্লেন করে দিতে পারলে। আচ্ছা, এবারে যখন তুমি ডিফারেন্ট মেটাল ব্যবহার করছো তখন কি পাল্টাচ্ছে? পাল্টাকে শুধুমাত্র ফাইটা, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা পাল্টাচ্ছে। আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট পাল্টাচ্ছে, ফাই পাল্টালে করসপন্ডিং নিউ জিরোটাও পাল্টাবে। তাহলে দেখো এখানে এক্স এবং ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট গুলো পাল্টালো, কিন্তু স্লোপটা তো রিপ্রেজেন্ট করে এইচ, সেই এইচটা কিন্তু কোনো রকম ভাবে পাল্টাবে না। তাহলে দুটো ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ভার্সাস ফ্রিকোয়েন্সি প্লট করলে তুমি প্যারালাল স্ট্রেট লাইন পাচ্ছ। এটাও তুমি আইনস্টাইন ইকুয়েশন থেকে ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারলে। আর ফাইনালি দেখো এই যে ইলেকট্রন এমিশন হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস। তুমি দেখো তোমাকে ধরো জল কামানে করে মারার চেষ্টা করা হচ্ছে বা কাঁদানে গ্যাস দিয়ে মারার চেষ্টা করা হচ্ছে ভার্সেস হচ্ছে গুলি করে মারার চেষ্টা করা হচ্ছে, তুমি কখন তাড়াতাড়ি মারা যাবে? অবভিয়াসলি গুলি করলে। মানে বেসিক্যালি যখন লাইট তুমি ওয়েভের মতো ভাবছো, ঢেউয়ের মতো ভাবছো, মানে জল কামানের মতো করে ভাবছো, তাহলে সার্টেনলি তার একটা সময় লেগে যাবে। ঠিক আছে, এটা কিন্তু যখন তোমাকে গুলি করে মারা হবে, টার্গেট করে ঠিক জায়গায় গুলি করলে ট্যাক করে লাগবে আর মারা যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে তুমি এইরকম করে ব্যাপারটা ভাবো, ধরো সমুদ্রে একটা বা নদীর ধারে একটা জাহাজ বা নৌকো নোঙর করা আছে, ঠিক আছে? এবারে ওটা তুমি একটা ঢেউ আসছে, অবভিয়াসলি ঢেউয়ের যখন তুমি ক্লাসিক্যাল পিকচারটা কি হবে না, তোমার ঢেউয়ের মতো যদি হয় তাহলে একটা ঢেউ বারবার 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 লাগবে করে নোঙরটা আস্তে 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 আলগা হবে, আলগা হয়ে নৌকাটা তোমার বেরিয়ে যাবে, তার একটা সার্টেন সময় লাগার কথা। তো তার বদলে যদি কেউ গোলা বা গুলি করে তোমার কাছিটাকে কেটে দিতে পারে, তখন কিন্তু নৌকোটা সঙ্গে সঙ্গে তোমার বেরিয়ে আসবে। এটা তার মানে এখানে গল্পটা হচ্ছে লাইটটা ঢেউয়ের মতো নয়, ওয়েভের মতো নয়, লাইট হচ্ছে গুলির মতো বা বুলেটের মতো বা পার্টিকেলের মতো। এটা তো যখন তুমি পার্টিকেলটা ভেবে নিচ্ছ তখন কিন্তু এই ইনস্ট্যান্টেনিয়াস এমিশনটা কেন সেটা বুঝতে কিন্তু তোমার অসুবিধা হচ্ছে না। আগে কি বলেছিলাম? আগে বলেছিলাম যে একটা ঢেউয়ের মতো একটা অনেকটা জায়গা যদি একটা এনার্জি করে একটা ক্লিন মেটালিক সারফেসে পড়লো, সেই এনার্জিটা একটা ছোট্ট জায়গার মধ্যে কনসেন্ট্রেটেড হলো বা লোকালাইজড হলো, সেই এনার্জিটা সে বেসিক্যালি ইলেকট্রনটাকে বের করছে। কিন্তু এখন কি হচ্ছে? এখন তো এনার্জি তো ফোটন এইচ নয়, সে ইটসেলফ পার্টিকেলের মতো লোকালাইজডই অলরেডি। তো সেই মানে ফোটনটা যখন ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে তখন অবভিয়াসলি হচ্ছে সঙ্গে সঙ্গে ওটা আলাদা করে বা টোকালাইজ হওয়ার জন্য আলাদা সময় দেওয়ার দরকার নেই। জাস্ট একটা টু বডি কলিশন, ইলাস্টিক কলিশন, দুটো সলিড মার্বেল পাথরের মধ্যে কলিশনের মধ্যে টাক করে ধাক্কা দিলে টাক করে ইলেকট্রনটা বেরিয়ে গেল। ঠিক আছে? এটা সেখানে যখন তুমি লাইটকে পার্টিকেল ভাববে বা ফোটন ভাববে তখন ইনস্ট্যান্টেনিয়াস এমিশন অফ ইলেকট্রনটা সেটা তুমি এক্সপ্লেন করতে পারবে। কিন্তু লাইট যদি ওয়েভ হিসেবে ভাবো তাহলে কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস এমিশন অফ ইলেকট্রনটা সেটাকে এক্সপ্লেন করতে পারবে। ঠিক আছে, এখন পর্যন্ত যা বলেছি পরিষ্কার? দেখো তাহলে কিছু এক্সপেরিমেন্টাল অবজারভেশন ছিল, এই এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলোকে আইনস্টাইন এক্সপ্লেন করার চেষ্টা করলেন একটা থিওরিটিক্যালি। কিন্তু আইনস্টাইনের এই যে থিওরিটা কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, সেটা দেখো ইনডিরেক্টলি কারেক্ট। তার কারণটা হচ্ছে তার এই অ্যাজাম্পশন বা ইত্যাদিগুলো সেগুলো হচ্ছে কটেজ ইলেকট্রিক এফেক্টের যা কিছু এক্সপেরিমেন্টাল অবজারভেশন ছিল সেগুলো এক্সপ্লেন করতে পেরেছিলেন। কিন্তু এই যে এই ধরো তোমার এই যে কাইনেটিক এনার্জি ভার্সেস যখন ফ্রিকোয়েন্সি প্লট করছো তুমি একটা স্ট্রেট লাইন পাচ্ছ যার স্লোপটা এইচ ইত্যাদি ইত্যাদি, এইটা তো বের করতে হবে। এইটা আচ্ছা, এটা তো ঠিকই আছে। এই তো তোমার এখানে আমি ওই ছবিটাই আবার এখানে বলেছি, এটা নতুন কিছু না। এবার 1914 থেকে 1916 সাল এই সময়ের মধ্যে বিজ্ঞানী মুলিকেন এবং হিজ কোয়ার্কার্স তারা পারফর্ম এ সিরিজ অফ এক্সপেরিমেন্টস ইউজিং ভ্যারিয়াস different metals. They obtain kinetic energy versus frequency plot which are
প্যারালাল উইথ এ স্লোপ h ইকুয়াল টু 6.56 × 10⁻34 জুল সেকেন্ড হচ্ছে। দেখো এটাই হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু, মানে তৎকালীন যুগে। এখন প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা একটুখানি মডিফাইড হয়েছে, কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট যখন হচ্ছে তার আগে শুধু ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনটা হয়েছিল, সেখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যে ভ্যালু বলেছিলেন এখানে সেইটাই পাওয়া যায়। তাহলে মুলিকান যেটা করলেন, তিনি জাস্ট অনেক এক্সপেরিমেন্ট করেছিলেন যেখানে ওই কাইনেটিক এনার্জি বা স্টপিং পোটেনশিয়ালটাকে ফ্রিকোয়েন্সি তার রেসপেক্টে প্লট করে প্রত্যেকটা মেটালের ক্ষেত্রে তিনি স্ট্রেট লাইন পাচ্ছিলেন, এবং তার স্লোপটা প্রত্যেকের ক্ষেত্রে ফিক্সড থাকছে, মানে প্যারালাল স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে। স্লোপটা হচ্ছে ফিক্সড হচ্ছে, তার মানে বেসিক্যালি এইটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটাটা হচ্ছে তোমার বেসিক্যালি এইচ, এবং সেই এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে দেখো যেটা তোমার মানে যে যে এইচ এর কথাটা ফটো ইলেকট্রিক এফেক্টে বলা হয়েছিল, সেই এইচটা অ্যাকচুয়ালি প্লাঙ্ক কনস্ট্যান্ট হিসেবে অ্যাপিয়ার করলো, এবং এখন থেকে প্লাঙ্ক কনস্ট্যান্টটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট হয়ে গেল। মানে ব্ল্যাক বডি রেডিয়েশনও ওরকম একটা কনস্ট্যান্ট এসেছিল যেটা যা ভ্যালু, এখানেও একটা কনস্ট্যান্ট এলো, তার ভ্যালুটা একই। তার মানে এইচটা এটা ফেনোমেনন টু ফেনোমেনন পাল্টায় না, অর্থাৎ এটা ফেনোমেনোলজিক্যাল কনস্ট্যান্ট না, বাট ইটস ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এই প্লাঙ্ক কনস্ট্যান্টটা এখন বেসিক্যালি তার একটা এস্টাবলিশমেন্ট পেয়ে গেল। আচ্ছা, 1921 সালে অ্যালবার্ট আইনস্টাইন গট নোবেলাইজড ফর এক্সপ্লেনেশন অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে এখান থেকে আমার কি কনক্লুশনে পৌঁছানো গেল না, কনক্লুশন যেটা মানে টেক হোম মেসেজটা হচ্ছে যে কর্পাসকুলার অর পার্টিকেল ক্যারেক্টার অফ লাইট হ্যাজ বিন রিভিলড ইন দ্য এক্সপ্লেনেশন অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। আইনস্টাইন আগে পর্যন্ত লাইটকে যে ওয়েভ হিসেবে ভাবতো মানুষ, একদম নিউটন তার লাইটের কর্পাসকুলার থিওরি দিয়েছিলেন, সেখানে লাইটকে একটা মেকানিক্যাল মানে সাউন্ড ওয়েভের মতো একটা মেকানিক্যাল মানে তোমার পার্টিকেল এইভাবে ধরা হতো। সরি, আমি সাউন্ডের মতো না, আমি বলছি যে মানে বেসিক্যালি নিউটন তার কর্পাসকুলার থিওরি ছিল, সেখানে সাডেনলি বলা হতো যে একটা সোর্স অফ লাইট সে বেসিক্যালি কিছু পার্টিকেল ছাড়ছে, কারণ স্ট্রেট লাইনে মুভ করছে, তারা যখন আমাদের চোখে পড়ে দেয়ার উইল বি এ সেন্সেশন অফ ভিশন, সেটা বেসিক্যালি তোমার কর্পাসকুলার থিওরি অফ লাইট, এগুলোকে রে বলা হয়। সেই নিউটনের পরবর্তী সময়ে আর কেউই হচ্ছে লাইটকে পার্টিকেলের মতো করে ভাবেনি, সেটা হাইগেন্স, ফ্রেসনেল, ইয়াং থেকে শুরু করে পরের দিকে হচ্ছে ম্যাক্সওয়েল, তা সবাই কি এই লাইটকে ওয়েভ হিসেবে ভেবেছে। এই ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেনেশনে লাইটের যে আবার সেই পার্টিকেল ক্যারেক্টারটা আছে সেইটা অ্যাকচুয়ালি তোমার রিভিল হলো। আচ্ছা, তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট ফটো ইলেকট্রিক এফেক্ট। এবারে মডার্ন কনটেক্সটে ফটো ইলেকট্রিক এফেক্টের কিছু লিমিটেশনস আছে, সেগুলো একটু কিন্তু দেখতে হবে। আচ্ছা, মেজর লিমিটেশনটা যেটা দাঁড়িয়ে আছে, বা ফটো ইলেকট্রিক এফেক্টের যে টোটাল এক্সপ্লেনেশনটা পুরোটা দাঁড়িয়ে আছে, যে একটা ফোটন একটা ইলেকট্রনের সঙ্গে ধাক্কা দেয়। হ্যাঁ, একটা ফোটন একটা ইলেকট্রনের সঙ্গে ধাক্কা দেয়, সেটা তখনই যখন ইন্টেন্সিটি যথেষ্ট কম। কিন্তু করে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট ভেরি হাই হয়ে যায়। লেজার আবিষ্কৃত হওয়ার পরে কিন্তু প্রচন্ড ইন্টেন্সিটি লাইট তৈরি করতে পারা যাচ্ছে। তাহলে প্রচন্ড ইন্টেন্সিটির লাইট যাচ্ছে মানে হচ্ছে পার ইউনিট টাইমে, পার ইউনিট কনস্ট্রাকশন এরিয়াতে লক্ষ লক্ষ ফোটন, হাজার হাজার ফোটন তোমার যাচ্ছে। এবার এমন হতেই পারে যে একই মুহূর্তে দুটো ফোটন একটা ইলেকট্রনকে ধাক্কা দিতে পারে। তাহলে একই মুহূর্তে যদি দুটো ফোটন একটা ইলেকট্রনকে ধাক্কা দেয়, তাহলে কিন্তু দেখো সকল একটা ফোটন একটা ইলেকট্রনকে ধাক্কা দেয় বলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, হানাতানা ইত্যাদি ইত্যাদি ছিল, সেগুলো এখন আর কিন্তু থাকবে না। তখন ইন্টেন্সিটি কত বেশি হবে, ধরো ইন্টেন্সিটি বাড়াচ্ছি যখন, তখন একটা বাদে দুটো ফোটন একসাথে ধাক্কা দিল, আরো ইন্টেন্সিটি বাড়লাম তিনটে ফোটন একসাথে ধাক্কা দিল, আর ইন্টেন্সিটি চারটে ফোটন একসাথে ধাক্কা দিল, তখন ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ইত্যাদি বা ইলেকট্রন বেরোবে কি বেরোবে না, সেটা কি ইন্টেন্সিটির উপরে নির্ভর করে যাবে। তাহলে এমনিতে ইন্টেন্সিটির উপর নির্ভর করে না, কারণ একটা ফোটন একটা ইলেকট্রনকে ধাক্কা দেয় বলে, কিন্তু ইন্টেন্সিটি প্রচন্ড হাই হয়ে গেলে যখন একাধিক ফোটন একসাথে একটা ইলেকট্রনকে ধাক্কা দেবে, তখন কিন্তু তোমার এটা অনেক বেড়ে যেতে পারে, বা তখন কিন্তু তোমার মানে ইন্টেন্সিটি বাড়ানোর সাথে সাথে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তোমার বাড়তে পারে, কারণ একটা ফোটনের যা এনার্জি দুটো ফোটনের এনার্জি তার থেকে বেশি হবে, তিনটে ফোটনের এনার্জি তার থেকে বেশি হবে। আর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্ট আর থাকবে না। আর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কি বলছে, যে একটা ফোটন একটা ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে বলে সেই ফোটনের এনার্জি বা ফ্রিকোয়েন্সিটাকে সার্টেন ভ্যালু থেকে কম হলে ইলেকট্রন বেরোবে না, যার থেকে বেশি হয়ে গেলে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা, সেইটা কিন্তু তোমার এ করে দেখতে পাচ্ছ, তোমার ওই মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা কিন্তু তোমার হাওয়া হয়ে যাবে। এটা একটা লিমিটেশনের মধ্যে পড়ে। আচ্ছা, এবারে তুমি যদি একটা লঙ্গার ওয়েভলেন্থের লাইট ব্যবহার করো, লাইট তো শুধুমাত্র পার্টিকেল নয়, লাইটের ডুয়েল ক্যারেক্টার আছে। লাইট কিছু কিছু এক্সপেরিমেন্টে ওয়েভের মতো বিহেভ করে, কিছু কিছু এক্সপেরিমেন্টে পার্টিকেলের মতো বিহেভ করে। এবার একটা লাইট ব্যবহার করছে, তার ওয়েভলেন্থটা ধরো একটু বেশ বেশি। ওয়েভলেন্থ যদি বেশি হয়, তাতে আমার কি একটা বড় জায়গা ছড়িয়ে সেই ফোটনটা পড়ছে,
তখন সে কি হবে, যে অনেক সময় হতে পারে একটা ফোটন দুটো ইলেকট্রনকে ধাক্কা দিতে পারে একসাথে। আমি বলছি না, একটা ফোটন একটা ইলেকট্রনকে ধাক্কা দেয়, ইন্টেন্সিটি বেশি হয়ে গেলে দুটো ফোটন একসাথে একটা ইলেকট্রনকে ধাক্কা দিতে পারে। আবার যদি ইন্টেন্সিটি এটা যদি এমন হয় যে ওয়েভলেন্থ অফ লাইট যদি যথেষ্ট বেশি হয়ে যায়, তখন এমন হতে পারে যে একটা ফোটন দুটো ইলেকট্রনকে তোমার ধাক্কা দিল, তখনও তোমার এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা থাকবে না। সেখানে আইনস্টাইন যখন বলেছে তখন লেজার টেজার আবিষ্কৃত হয়নি, প্রচন্ড ইন্টেন্সিটি লাইটটাই তৈরি করা যেত, তখন আলাদা কথা। হ্যাঁ, কিন্তু মডার্ন কনটেক্সটে তোমার এরকম মাল্টি ফোটন দিয়ে, মানে একাধিক ফোটন দিয়ে একটা ইলেকট্রনকে বের করতে পারা যায়। বা এমন হতে পারে যে একটা ফোটন দিয়ে দুটো ইলেকট্রনকে বের করতে পারা যায়, মানে দুটো ফোটন দিয়ে একটা ইলেকট্রনকে বের করতে পারা যায়, আবার একটা ফোটন দিয়ে দুটো ইলেকট্রনকে বের করতে পারা যায়। তো এগুলো যখন হবে তখন কিন্তু আইনস্টাইনের যে এক্সপ্লানেশন আর কি, সেই এক্সপ্লানেশনটা তখন তার একটা লিমিটেশন চলে আসছে। এবং বলতে হবে যে আইনস্টাইনের এক্সপ্লানেশনগুলো একটা লো ইন্টেন্সিটি, মানে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট যখন যথেষ্ট কম তখনই ভ্যালিড। ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু দ্যাট ইজ এ ডিসক্রিপেন্সি। এটা লিমিটেশন। তাহলে বুঝতে পারা গেল লিমিটেশনটা কোথা থেকে আসছে এবং কি জিনিসটা। ঠিক আছে, হলো? আচ্ছা, চল, তাহলে এই হচ্ছে আজকে যেটা আমাদের পড়ানোর কথা ছিল, আমরা পড়িয়ে দিলাম। তাহলে আমাদের আমি এখানে নিউমেরিক্যাল প্রবলেম কিছু করছি না। নিউমেরিক্যাল প্রবলেম আমরা পরে একটা ক্লাসে ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, ইয়ারে পড়া যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেম সেগুলো করবো। তাহলে মূল যে জায়গাটা, সেই জায়গাটা আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য বলে দিলাম, ডিটেলি বলে দিলাম। আচ্ছা, নেক্সট যে ক্লাসটা আমরা করব সেটাই বেসিক্যালি কম্পটন এফেক্ট নিয়ে আলোচনা হবে। দেখো, যদিও হিস্টোরিক্যালি 1905 সাল আর কম্পটন এবং 1924 সাল মাঝে কিন্তু অনেক মাইলস্টোনস আছে। মাইলস্টোনসগুলোর মধ্যে প্রথমে ধরো 1907 সালে আইনস্টাইন টেম্পারেচার ডিপেন্ডেন্ট হিট ক্যাপাসিটি অফ সলিড সেটাকে এক্সটেন্ড করেছিলেন, যেখানে তোমার এই নতুন কনসেপ্টগুলো লাগবে। কিন্তু এইটা এখানে বলবো না, কারণ আমাদের সলিড স্টেট কোথাও না কোথাও পড়তে হবে। এই সলিড স্টেটে আমাকে আইনস্টাইন থিওরি অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি যেটাকে পড়তে হয়, সেখানে একটা এক্সটেন্ড করবো বলে এখানে ওটা আর পড়বো না। তারপরে চলে আসবে হচ্ছে তোমার বোর থিওরি 1913 সালে। আচ্ছা, বোর থিওরিটা আমরা অলরেডি অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে পড়ছি বা অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে পড়বো, সেই জন্য আমাদের ওই বোর থিওরি পার্টটা এখানে আর আলোচনা করব না। আমরা একদম চলে যাব কম্পটন এফেক্টে। আর ফটো ইলেকট্রিক এফেক্টের পরেই কম্পটন এফেক্ট করে নেওয়ার যেটা মূল কারণ, সেটা হচ্ছে এই যে দুটো বেসিক্যালি একই কথা বলে। কেন কম্পটন এফেক্টও আলটিমেটলি কর্পাসকুলার বা পার্টিকেল ক্যারেক্টার অফ লাইট সেটাকে কনফার্ম করে। দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে এই যে, যখন আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্টটা হচ্ছে, সেখানে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো মোমেন্টাম আছে কিনা সেটা ধরার দরকার পড়েনি। কিন্তু কম্পটন এফেক্টের ক্ষেত্রে সেটা দেখার দরকার পড়বে, যে প্রত্যেকটা ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম আছে। সেকেন্ডলি হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট তোমার ইউভি ভিজিবল লাইটের জন্য, কম্পটন এফেক্ট এক্স এর জন্য। এইটা সেটা আর একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। আর থার্ডলি হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্টের সঙ্গে ফোটন এবং ইলেকট্রনের যে কলিশনটা সেটা ইলাস্টিক ইন নেচার। কিন্তু যখন কম্পটন এফেক্ট পড়বে তখন দেখবি এক্স রে ফোটনের সাথে ইলেকট্রনের ওই এখন ধাক্কাধাক্কি হবে এবং সেই ধাক্কাটাতে ইনইলাস্টিক ইন নেচার। এই সামান্য কিছু ডিফারেন্স থাকবে, কিন্তু মূল বক্তব্যটা হচ্ছে এক, যে দুজনই কর্পাসকুলার বা পার্টিকেল ক্যারেক্টার অফ লাইট সেটাকে রিভিল করছে বা কনফার্ম করছে, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে দেখো, কারো যদি কিছু বুঝতে অসুবিধা থাকে বলে নাও, যা বলেছি।